কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন্তরীকরণ। তো অন্তরীকরণ করার আগে আমাদের ফাংশনের কিছু অংশ বাদ আছে। তো আমরা ফাংশনের ডোমেন রেঞ্জটা শেষ করে পরবর্তীতে আমরা যে অন্তরীকরণ চ্যাপ্টারটা আছে আমরা অন্তরীকরণ চ্যাপ্টারটা মূলত আজকে করব। তো আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা এবং আমি বোর্ডে যেটা লিখবো সেটা স্পষ্ট দেখা যায় কিনা সেটা আমাকে একটু কনফার্ম করবা। আমার কথা স্পষ্ট শোনা যায় কিনা এবং লেখা দেখা যায় কিনা এটা একটু আমাকে কনফার্ম করলে ভালো হয়। ওকে, আচ্ছা তাহলে ভাই ফ্যানের সাউন্ডটা একটু যদি কমাই দেওয়া যায় আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বাইরের সাউন্ড একটু আসছে, বাট আগামীকাল থেকে ইনশাল্লাহ এর সাথে থাকবে না আর কি। হ্যাঁ, আচ্ছা। তো আমরা কালকে ডোমেনেস করছিলাম এবং ডোমেনেস করতে করতে আমাদের ক্লাসটা শেষ করে দিছিলাম। তো পরবর্তীতে আসলে অনেকের অনেক কমেন্ট পাইছিলাম যে আসলে তাড়াহুড়ো করে শেষ করা লাগতেছে বা এরকম ব্যাপার স্যাপার, যে তাড়াহুড়ো করে শেষ করা লাগবে। বিষয়টা এমন না আসলে, ঠিক আছে। মাগরিবের পরেও ক্লাস নিব যদি দরকার হয়, যদি কখনো দরকার হয়, প্রত্যেকদিন হয়তো দরকার হবে না, যে অধ্যায়টা মনে হবে যে একটু বড় শেষ করা লাগবে আমি অবশ্যই ভালোভাবে করাবো। যদি মনে হয় যে আসলে এটা আরও করানো লাগবে, সো আমি সেক্ষেত্রে মাগরিবের পরে ক্লাস নেব, ঠিক আছে। সেক্ষেত্রে মাগরিবের নামাজের সময় ব্রেক থাকবে অ্যান্ড দেন আমরা শুরু করবো আর কি। ওকে, আচ্ছা। তো আমরা আজকে ডোমেন রেঞ্জ নির্ণয়টা শিখবো মূলত। তো ডোমেন রেঞ্জ নির্ণয়ের গতকালকে আমরা একটা কেস শিখেছিলাম, সেটা হচ্ছে যদি এ এক্স প্লাস বি ফরম্যাটে থাকে, তো আমরা আরেকটা ফরম্যাটে শিখবো, সেটা একটু দেখো এখানে লেখো ফাংশন, এখানে টাইপ 3 করছিলাম মেবি। টাইপ 3 হচ্ছে ডোমেন রেঞ্জ নির্ণয়। ডোমেন রেঞ্জ নির্ণয়। তো আমরা কেস 2 করব। কেস 2 যদি এরকম কোনো ফরম্যাটে থাকে, ধরো এফ এক্স ইকুয়াল আমাদের এখানে এ এক্স প্লাস বি আর এখানে সি এক্স প্লাস ডি ফরম্যাটে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডোমেন রেঞ্জ এবং আমাদের ডোমেন রেঞ্জের সেটটা কত হবে সেটা আমাদের বের করতে হবে। এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমাদের ডোমেন এবং রেঞ্জটা বের করতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম, একটা নিয়ম বলেছিলাম যে, আচ্ছা ফার্স্ট থেকেই বলতেছি, অসুবিধা নাই। দেখো, ডোমেনের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে আমরা এই এফ এক্সটাকে ওয়াই ধরে নিই এবং বলছিলাম যে ডোমেন হবে তখনই যখন এক্স এর জন্য ওয়াই সত্য, আর রেঞ্জ হবে তখনই যখন এই ওয়াই এর জন্য এক্স সত্য, সো আমরা যদি এই কন্ডিশনটা বুঝে থাকি তাহলে যে কোনো ম্যাথ আমরা ইজিলি বের করতে পারবো। এটা হচ্ছে ডোমেন ও রেঞ্জের শর্ত। ডোমেন হবে কি, আমাদের ইনপুটের জন্য আমাদের আউটপুটটা সত্য হতে হবে, আর রেঞ্জটা হচ্ছে ইনভার্স, ওয়াই এর জন্য অর্থাৎ আউটপুটের জন্য আমাদের যে ইনপুটটা আছে সেই ইনপুটটা যদি সত্য হয় তখন আমরা বলবো এটা মূলত রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না? আমার কথা কি ক্লিয়ার শোনা যায় না? আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? আমার কথা কি স্পষ্ট শোনা যায়? তোমরা কয়েকজন রেসপন্স করলে ক্লিয়ার। আচ্ছা, তো ম্যাক্সিমাম যেহেতু ক্লিয়ার বলতেছে তাহলে হয়তো তোমার সমস্যা আছে। যে বলেছে যে ক্লিয়ার শোনা যায় না, তাহলে তার সমস্যা হতে পারে। আমাদের এখানে যেহেতু সবাই বলতেছে সমস্যা নাই। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো,
আমাদের বলতেছে যে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই সত্য হবে। এটা কখন হবে খেয়াল করো, তোমার কাছে দেওয়া রয়েছে ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস বি এবং সি এক্স প্লাস ডি। একটা জিনিস খেয়াল করো তো, আমাদের হরের যে অংশটা আছে, ধরো এরকম কোনো ফরম্যাটে থাকলো, সে আমি যদি কোনো একটা ফরম্যাট বলে দিই যে হরে যদি এই পুরো ফরম্যাটটা 0 হয়, তাহলে কি আমাদের এই ওয়াই কি সত্য পাবো কখনো? ওয়াই কি আমরা ডিফাইন্ড ভ্যালু পাবো? কখনোই পাবো না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হরটাকে 0 করে দিই। 0 করার পরে ডি ইকুয়াল টু দেখতে পাবো, এক্স ইকুয়াল টু দেখতে পাবো মাইনাস ডি বাই সি। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এ এক্স প্লাস বি আর সি এক্স মানে হচ্ছে মাইনাস ডি বাই সি প্লাস ডি। একটু যদি খেয়াল করো তাহলে দেখো যে কাটাকাটিকে নিচে কিন্তু আমাদের 0 চলে আসতেছে। তার মানে যখন আমাদের এক্স এর ভ্যালু এইটা হবে তখন এই ফাংশনটা ডিফাইন হবে না, দ্যাট মিনস ওয়াইটা সত্য হবে না। ওয়াইটা কখন সত্য হবে? যখন আমি বলে দিব যে এই ফাংশন ব্যতীত এক্স এর যে কোনো ভ্যালু সত্য হতে পারে। তার মানে এক্স এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। আমরা ডোমেইন বের করতেছি, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, যে কোনো রিয়েল নাম্বার। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্স এর ভ্যালু এইটার জন্য সত্য না। তাই আমরা যেটা করব সেটা হচ্ছে এই বিয়োগ চিহ্ন দিব, বিয়োগ চিহ্ন দিয়ে মাইনাস ডি বাই সি। এটা বোঝায় যে শুধুমাত্র এই ভ্যালু ব্যতীত রিয়েল নাম্বার মানে কি, ধরো আমাদের মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটির সমস্ত ভ্যালু আমাদের রিয়েল নাম্বারের ভিতরে পড়তেছে। তো মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটির ভিতরে সব ভ্যালু সত্য। এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালুর জন্য ওয়াই সত্য, কিন্তু একটা ভ্যালুর জন্য সত্য না, সেটা হচ্ছে এইটা। এই জন্য একটা ভ্যালু আমরা বাদ দিয়ে দিয়েছি, বুঝতে পারছো? ধরো এই জায়গাটা আমাদের 0, তাহলে এই জায়গাটা নেগেটিভ কোনো একটা ভ্যালু আছে এবং এই পয়েন্টটাকে বলতেছি আমরা ধরো মাইনাস ডি বাই সি। এই পয়েন্টের জন্য আমাদের এই ফাংশনটা সত্য না, এই জন্য আমরা রিয়েল নাম্বার থেকে বাদ দিয়ে দিয়েছি। সো এই জিনিসটাকে আরও আরেকভাবে লেখা যেতে পারে, এরকম না দিয়ে আমি যদি এই বিয়োগ চিহ্ন না দিয়ে এরকম বাদ চিহ্ন দিই তাও আসলে হবে, ঠিক আছে? এটাকে এভাবে লেখা যেতে পারে। অথবা তুমি যদি চাও এই রিয়েল নাম্বার সেটকে তুমি এভাবে লিখবা মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি বাদ মাইনাস ডি বাই সি। তুমি চাইলে এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? সো এই প্রত্যেকটা জিনিস আমাদের এখানে ডোমেইন। আচ্ছা, লেখা দেখা যায় না, বড় করে লিখতে হবে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিই। আমরা যদি উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হব। উদাহরণস্বরূপ আমি যদি বলি তোমাকে যে সে ফর এক্সাম্পল যে ওয়াই ইকুয়াল টু 3x প্লাস 5 আর এখানে ধরো 5x প্লাস 7, বলতে হবে এটা ডোমেইন কত হবে? এটা ডোমেইন হবে আর এর থেকে বাদ দিতে হবে কি বলো তো, এক্স এর যে ভ্যালুটা 0 করে দাও, 0 করে দিলে কি হবে না, মাইনাস 7/5। এই যে এটা হবে আমাদের ডোমেইন, বুঝতে পারছো? এই যে, অথবা তুমি এই 3 ফরম্যাটের যে কোনো একটা ফরম্যাটে লিখলে হবে। তাহলে কি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো না নাকি? ওকে, আমি তাহলে সরাই দিচ্ছি। দেখো এবার দেখা যায় কিনা, দেখো তো এবার দেখা যায় কিনা। ওকে ফাইন, তাহলে আমাদের এই ডোমেইন নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিষয়টা শিখলাম। এবার রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা যদি একটু ভিতরে গিয়ে দেখি, দেখো রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে তো রেঞ্জ নির্ণয়টা আসলে কিভাবে করতে হবে। দেখো রেঞ্জ নির্ণয়ের জন্য মূলত আমাদের এখানে এক্স মুক্ত পথ করে নিতে হয়, তারপরে একটা ডিসিশনে আসতে হয়। কিন্তু এই ক্ষেত্রে একটা সুবিধা আছে। সুবিধাটা কি জানো, যে লবে এক্স এর পাওয়ার 1, হরেও যদি এক্স এর পাওয়ার 1 হয় তাহলে রেঞ্জ বের করা খুবই সহজ। আমি একটা শর্টকাট টেকনিক শিখে দিই, সেটা হচ্ছে রেঞ্জ বের করবা এভাবে। রেঞ্জ বের করবা আর বিয়োগ দিয়ে, অর্থাৎ বাদ চিহ্ন দিয়ে আমাদের এক্স এর যে সহগটা আছে সেই সহগটা নিবা,
ডিভাইড বাই আমাদের হরে এক্স এর যে সহগটা আছে সেটা নেবা, দ্যাটস ইট। বুঝতে পারছো? হয়ে গেছে। এই যে আর বাদ এটা, অথবা আমি এভাবে লিখতে পারি, আর বাদ জিনিসটাকে এভাবেও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো? অথবা আমাদের রিয়েল নাম্বারের সেট বলতে বোঝায় আমাদের মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি সেট। এখান থেকে আমরা বাদ দেবো কোনটা? এ বাই সি। এটাতে শর্টকাট, ঠিক আছে? এইটা শর্টকাটে ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই, মানে রিটেন আসবে না, এমসিকিউতে আসে এগুলো। তো তখন আমরা কি করব, যদি লবে পাওয়ার 1 এবং হরেও পাওয়ার 1 হয় তাহলে আমরা কি করব যে এ বাই সি করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? খুবই ইজি। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি যদি পাশে একটা উদাহরণ তোমাদের বলি, যে একটা উদাহরণ যদি আমি তোমাদেরকে দিই, আগের উদাহরণটা যদি চিন্তা করি যে 3x প্লাস 5 আর এখানে ধরো 7x প্লাস ধরো এখানে 9 দিলাম, সে এটার রেস কত হবে বলতে পারবা কেউ? এটার রেস কত হবে? দেখ, এটা লেখো তো দেখি, কেউ পারো কিনা? এখানে বলেছে যে এক্স এর পাওয়ার 1 হলে নাকি, না না ডেফিনেটলি 1 হলে, এটা এক ঘাত সমীকরণের ক্ষেত্রে। মাইন্ড ইট, এই শর্টকাটটা হচ্ছে এক ঘাত সমীকরণের ক্ষেত্রে, এক ঘাত, ঠিক আছে? এক ঘাত সমীকরণ হবে, অর্থাৎ কি দেখো এখানে পাওয়ার 1 আছে, পাওয়ার 1 আছে, ওকে? সো আমাদের এই উত্তরটা কত হবে একটু বলো তো দেখি, কেউ পারো কিনা? আমাদের উত্তরটা কত হবে? অনেকেই বলতেছো 3/7। এই শুধু 3/7 কখনো হয়? এখানে অনেকে আবার লিখতেছো কি যে আর বিয়োগ 3/7, এটাও লেখা যাবে না। আবার অনেকে লিখছে 3/7, 3/7 কেমনে হবে? তার মানে আর বিয়োগ 3/7 এটা সেট আকারে লিখতে হবে ভাই। বোঝো না ব্যাপারটা? যে এই উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, মাইন্ড ইট। আচ্ছা, ওকে, তাহলে তোমরা এটা বুঝেছো? ওকে, নাইস। এবার আমরা কেস 3 লিখবো। তাহলে আমাদের কেস 2 এর ব্যাপারটা গেল, এবার আমরা কেস 3 লিখবো। কেস 3 তে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সবকিছু সেম থাকবে, শুধুমাত্র এই জায়গাটা স্কোয়ার করে দিব। অর্থাৎ আমরা এখন যেটা করব সেটা হচ্ছে লবে দ্বিঘাত হরে এক ঘাত, ওকে? সো যদি এরকম কোনো ফরম্যাটে থাকে তাহলে আমরা কি করব দেখো, খেয়াল করো। যদি আমরা এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে করতে যাই, শুধুমাত্র আমরা লবে স্কোয়ার করে দিলাম, তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কিভাবে করব, ax² প্লাস বি, আমি এখানে লিখেছি দেখো লবে দ্বিঘাত করে দিলাম, এবং হরে হচ্ছে আমাদের এক ঘাত আছে। এবং সেই ক্ষেত্রে ডোমেন বের করার সিস্টেমটা কি? ডোমেন বের করার সিস্টেমে কোনো পরিবর্তন হবে না, মাথায় রাখবা। যদি কোনো ফাংশন লব বাই হর আকারে থাকে তাহলে আমাদের কাজ হবে হরটাকে জিরো করে দেওয়া, এখানে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এই এক্স এর ভ্যালুটা কি করতে হবে? আর এর থেকে বাদ দিতে হবে, ঠিক আছে? এক্স এর ভ্যালুটা বাদ দিলে আমরা ডোমেনটা পাবো, যে সিস্টেমে একটু আগে করলাম। সো এই ফাংশনের ডোমেন আর আগের ফাংশনের ডোমেনের ভিতরে কোনো পার্থক্য নাই, বুঝতে পারছো? সেম ওয়েতে আমাদের cx প্লাস ডি করতে হবে, এখান থেকে x ইকুয়াল টু মাইনাস ডি বাই সি বের হবে, অ্যান্ড দেন আমরা এভাবে লিখতে পারি। সো ডোমেন বের করার জন্য কোনো প্যারা নাই, এটা সব ক্ষেত্রে এক। আমাদের লবে কি থাকলো না থাকলো দেখার বিষয় না। যদি লব বাই হর আকারে থাকে তাহলে হরের পুরো জিনিসটা আমাদের জিরো করে দিতে হবে, অ্যান্ড দেন জিরো করে দেওয়ার পর এটা করতে হবে। তবে মাথায় রাখতে হবে লবেও আমাদের চলক থাকবে, হরেও আমাদের চলক থাকবে, তাহলে আমাদের হরের পুরো ফাংশনটা জিরো করে ম্যাথ করতে হবে। অনেক সময় লবে দেখা যাচ্ছে শুধুমাত্র ধ্রুবক থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না। তো সেক্ষেত্রে কীভাবে করতে হবে আমি দেখাই দিব আস্তে আস্তে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, লবে যদি আমাদের চলক থাকে, হরে যদি চলক থাকে, তাহলে এই সিস্টেমটা অ্যাপ্লিকেবল অবশ্যই। তাহলে আমরা যে উদাহরণটার কথা বললাম, সে ফর এক্সাম্পল আমরা এই উদাহরণের কথাই যদি বলি, তাহলে আমাদের ডোমেনটা কত হবে বলতে হবে না কেউ এখন? এটা ডোমেনটা হবে হচ্ছে রিয়েল নাম্বার থেকে আমরা যদি বাদ দেবো কত, 9/7, দ্যাটস ইট, আমাদের ডোমেনটা হয়ে গেল। আচ্ছা, এখন আমরা রেসটা বের করবো। রেসটা আমরা কীভাবে বের করবো সেটা একটু দেখি। তো এটাও রেস বের করার জন্য একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা তোমাদের একটু লিখে দিই, এটা একটু মনে রাখলেই চলবে। সেই ট্রিক্সটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আমরা একটু আগে যে কাজটা করলাম সেটা কি, যে আমরা রিয়েল নাম্বার থেকে বাদ দিচ্ছিলাম কি, যে এই যে এ সি, তার মানে কি আমাদের এখানে এ বাই সি আমরা করছিলাম। একটু আগে যেটা করলাম যে
লবে যদি আমাদের এক ঘাত থাকে এবং হরেও যদি এক ঘাত থাকে, তাহলে আমাদের এই এক্স এর সহগটা নিয়ে করে ফেলছিলাম। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধুমাত্র এখানে পাওয়ার 2 আছে, এই জন্য এখানে 2 গুণ করতে হবে, দ্যাটস ইট, হয়ে গেছে আমাদের রেঞ্জ বের করার সিস্টেমটা হয়ে গেল। বুঝতে পারছো? অর্থাৎ এ বাই সি করতে হবে, করার পরে আগের মতোই শুধুমাত্র পাওয়ার 2 থাকার কারণে আমাদের এই জায়গাটা 2 দিতে হবে, ব্যাস, ম্যাথ হয়ে গেছে। এখন বলো এই ফাংশনটার রেঞ্জ কত, দেখি কে পারে এই ফাংশনটার রেঞ্জ বের করো তো, দেখি কেউ পারো কিনা। আমাদের এই ফাংশনটা রেঞ্জ বের করে দেখাও, এই ফাংশনটার। কেউ পারবা? কেউ কোনো কমেন্ট করতেছো না, তার মানে কি এটা পারবা না, নাকি এইটার রেঞ্জ বের করতে পারবো না? সরি, আমি এখানে স্কোয়ার দিলাম, এখন এই জায়গাটা স্কোয়ার দিলাম। এবার করো দেখি। এই অনেকে ছোট হাতের আর লিখছো, ছোট হাতের আর লিখলে হবে না বাবা, ছোট হাতের আর লিখলে হবে না, বড় হাতের আর লিখতে হবে। এই যে এই ফাংশনটা করো, এই যে এই ফাংশনটা রেঞ্জ বের করো, রাইট। আবার সেই 6/7 লিখছো, 6/7 লিখলে হবে না। আবার অনেকে ফার্স্ট ব্র্যাকেট লিখতেছো, তোমরা এখনো ব্র্যাকেটের ব্যাপারগুলো আসলে ক্লিয়ার না। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কি বোঝায় জানো? ফার্স্ট ব্র্যাকেট আছে ওপেন 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 বোঝায়, একটা ওপেন বন্ধনী, কিন্তু সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট আছে ক্লোজ বন্ধনী। দেখো এটা হবে কি রেঞ্জটা হবে হচ্ছে 2 × 3/7, দ্যাটস ইট। তাহলে আমাদের আর বিয়োগ 6/7, ব্যাস। এইগুলো ঢাকা ইউনিভার্সিটিতে এখনো পর্যন্ত আসে নাই, তবে অনেক বেশি পসিবিলিটি আসে ঢাকা ইউনিভার্সিটির জন্য, এটা অনেক বেশি সম্ভাবনা আছে, বুঝতে পারছো? পসিবিলিটি আছে, সো আমি এই জন্য করে দিলাম এটা। আচ্ছা, এবার আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যেগুলো আসছে আমরা সেইগুলোর উপর বেস করে কিছু শর্টকাট বা হচ্ছে শর্টকাট না, ঠিক আসলে আমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকা জরুরি, সো আমরা আসলে ওই জিনিসটার দিকে নজর দিব। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা কেস 4 লিখবো। এবার আমরা কেস 4 লিখি। কেস 4 লিখবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আলোকে আমরা একটা কোশ্চেন লিখবো। মূলত কোশ্চেন পরে লিখবো, আমরা আগে এই কনসেপ্টটাকে ক্লিয়ার হই। সেটা হচ্ছে ওয়াই, ধরো ওয়াই আমরা ধরে নিচ্ছি fx = 1/√a² - x², এই রিলেটেড ফাংশন আছে এবং বলতেছে এটা ডোমেন এবং রেঞ্জ কত হবে। আচ্ছা ওকে, তাহলে দেখো আমাদের এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ বের করতে বলা হচ্ছে, তো আমরা এটা কিভাবে করব খেয়াল করো তো ভাইয়া। আমি এখানে যেটা লিখেছি যে এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই সত্য, তার মানে আমাদের এক্স এর ভ্যালুর জন্য ওয়াই সত্য হতে হবে, তাহলে আমরা ডোমেন পাবো। তবে একটা জিনিস মাথায় রাখবা, এই যে রুটের ভিতরে, এই রুটের ভিতরে আমরা যেটা লিখেছি ভাইয়া, এই রুটের ভিতরে যে ফাংশনটা আছে সেটা কখনো কি হওয়া যাবে না বলো তো, 0 হওয়া যাবে না। দেখো আমি এখান থেকে এক্স এর ভ্যালু কিভাবে পেতে পারি খেয়াল করো, এখানে এই x² এটা দিলাম সে। এখন আমি তোমাকে বললাম যে a² এবং x² এর যে ভ্যালুটা, ধরো এই জায়গাটা নেগেটিভ আসছে, এই দুইটা ক্যালকুলেশন করে আমাদের -1 আসলো, সেখানে -1 আসলো। তাহলে এটা কি ডিফাইন ভ্যালু হবে কখনো? এটা কখনো আমি ডিফাইন ভ্যালু পাবো না, তাহলে এখানে আমরা নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবো না। আবার ধরো এইটার বিয়োগফল আমরা ক্যালকুলেশন করে সে 0 পেলাম, এই জায়গাটা যদি 0 পাই তাহলে তো আমাদের আনডিফাইন্ড ভ্যালু পাবো, রাইট? তাহলে আমি কি এটা পাবো না। তার মানে সব ক্ষেত্রে আমাদের সিস্টেমটা হচ্ছে আমাদের দেখে নিতে হবে আসলে লবে কোনটার জন্য আনডিফাইন্ড হচ্ছে, সেটা আমাদের আগে বের করে নিতে হবে। কাজেই আমরা বলতে পারি যে এই ভ্যালুটা সবসময় আমাদের কি হতে হবে, 0 থেকে বড় হতে হবে, আদারওয়াইজ হবে না। অবশ্যই 0 থেকে বড় হতে হবে, তার মানে কি এখানে অলওয়েজ পজিটিভ হতে হবে। যদি পজিটিভ হয় তাহলে আমরা ওয়াইটা ডিফাইন্ড পাবো। সো আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি x² এরকম হয়, দেন x², তোমরা যদি অসমতার কনসেপ্টটা যদি জানো তাহলে এটাকে আমরা লিখতে পারি -a to x +a, রাইট?
আমরা এরকম লিখতে পারি। তাহলে এই ফাংশনটার দেখো এই রিলেটেড ফাংশনের ডোমেইন কি হবে আমাদের বলো তো। এই রিলেটেড ফাংশনের যে ডোমেইনটা হবে, তোমরা হয়তো জানো যে যদি এরকম চিহ্ন থাকে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি, আর যদি এরকম চিহ্ন থাকে তাহলে আমরা ক্লোজড বন্ধনী ইউজ করি, রাইট? এটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো। ওকে, তো এখন আমরা আসলে কিভাবে জিনিসগুলোকে ইউজ করতে পারি দেখো। এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন হলো, এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন সিস্টেম। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কখনো কখনো এই জিনিসটাকে এরকম লেখা যেতে পারে যে এক্স বিলংস টু এক্স সাচ দ্যাট, এটাকে লেখা যেতে পারে তোমার এটাকে লেখা যেতে পারে যে আসলে আমরা এক্স বিলংস টু এখানে রিয়েল নাম্বার অ্যান্ড সাচ দ্যাট এখানে লিখবো হচ্ছে মাইনাস এ এক্স এ, ঠিক আছে? এরকম আমরা অনেক সময় লিখে থাকি, বাট তুমি শুধুমাত্র এভাবে লিখলেও হবে। আবার আরেকটা সিস্টেম আছে যে আমরা শুধুমাত্র এই জিনিসটাকে এভাবে লিখতে পারি মাইনাস এ টু এ। দ্যাট মিনস এটা আসলে বোঝায় কি দেখো, এই জিনিসটা বোঝায় যে এই ব্র্যাকেটের জন্য এই চিহ্নর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তাহলে এই চিহ্নর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি মাইনাস এ টু এ। এটার মিনিং কি আসলে? এটার মিনিং হচ্ছে মাইনাস এ থেকে এ এর ভিতরে যে কোনো ভ্যালু, এই দুইটার ভ্যালুর ভিতরে আমাদের যে কোনো ভ্যালু এক্স এর ভ্যালু বোঝাই। তাহলে আমরা এটা ওপেন ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের ডোমেইন গেল। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখন আমরা একটা ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দেখতে পারি, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হব, তাহলে পুরো বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ লিখি। 2014তে আসছিল উদাহরণটা এমন যে কোশ্চেনটা হচ্ছে এফ এক্স ইকুয়াল 1/4 মাইনাস এক্স স্কোয়ার, বলতেছে এটা ডোমেন এবং এটা রেঞ্জ বের করতে হবে। তো আমি এখনো রেঞ্জ বের করা শেখাইনি তোমাদের, শুধুমাত্র ডোমেন বের করা শেখাইছি। এখন কি বলতে পারবা এটা ডোমেন কত হবে ভাই? এটা ডোমেন কত হবে বলতে পারবা কেউ আমাকে এখন? এটা ডোমেন কত হবে? এটার ডোমেন কত হবে বলো তো দেখি, কেউ পারো কিনা দেখি, কেউ কি পারবা? -2 রাইট, অ্যাবসোলুটলি রাইট, -2 এটাকে আরেকভাবে লেখা যেতে পারে। সেটা কিভাবে দেখো, আমরা এখানে একটা জিনিস বুঝলাম, কোনো একটা জিনিস আছে যার স্কোয়ার আছে, যেটাকে স্কোয়ার করা যায় সেটাকে আমরা এভাবে লিখতেছি, রাইট? যেটাকে স্কোয়ার করা যায় সেটা এখানে এক্স, যেটাকে স্কোয়ার করা যায় সেটা এখানে। তাহলে এই 4টাকে স্কোয়ার করা যায়, তার মানে এখানে 2 স্কোয়ার। তাহলে আমাদের এখন এর ভ্যালু মূলত 2। তাহলে আমি লিখতে পারি -2x2, এটা আমাদের ডোমেইন। অথবা বলতে পারি -2 to 2, এটা হচ্ছে আমাদের ডোমেইন, বুঝতে পারছো? সো ঢাকা ইউনিভার্সিটিতে যে অপশনটা দেওয়া রয়েছে সেটা এইভাবে দেওয়া রয়েছে, এটা হচ্ছে আমাদের ডোমেইন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের ডোমেইনটা গেল। ওকে, হয়তো সবাই বুঝেছে এই পর্যন্ত। এবার আমরা রেঞ্জ নির্ণয়ে আসবো। রেঞ্জ, যদি এটা আমরা বুঝে থাকি, এবার আমরা রেঞ্জ নির্ণয়ে টেকনিকটা শিখে ফেলবো। ওকে, আচ্ছা, রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম যে আমাদের বের করতে হবে ওয়াই এর ভ্যালুর জন্য এক্স সত্য, এটা আমাদের বের করতে হবে। ওয়াই এর ভ্যালুর জন্য এক্স সত্য, তাহলে ওয়াই এর ভ্যালুর জন্য এক্স সত্য, এটা আমরা কিভাবে পেতে পারি? খেয়াল করো যে ওয়াই এখানে √a² মাইনাস এক্স স্কোয়ার। তাহলে একটা কাজ করো, সেটাকে স্কোয়ার করো, উভয় পক্ষকে যদি স্কোয়ার করি তাহলে কি হয়? a² মাইনাস এক্স স্কোয়ার, দেন a² মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 1/y²। অ্যান্ড দেন আমরা একটু দেখি যে x² ইকুয়াল টু a² 1/y², এরকম কিছু আছে তোমার কাছে, রাইট? এখন আমাদের যে জিনিসটা বের করতে হবে সেটা কি আসলে? সেটা হচ্ছে x ইকুয়াল দেখো √a² 1/y², এরকম কিছু দেওয়া রয়েছে, রাইট? ওকে ফাইন। এবার আমরা এখান থেকে বের করব কি, যে আমাদের বললাম যে ওয়াই এর যে ভ্যালুর জন্য এক্স সত্য, তো ওয়াই এর ভ্যালু আমরা কীভাবে বের করতে পারবো বলো তো? এই পুরো জিনিসটা যদি আমরা 0 অথবা 0 থেকে বড় ধরি, খেয়াল করো আমাদের যদি
এখানে √0 আসে, তাও তো 0 আসে, ডিফাইন্ড ভ্যালু আসে, রাইট? তার মানে এই পুরো জিনিসটা যদি 0 হয় তাহলে অসুবিধা নাই, কিন্তু পুরো জিনিসটা নেগেটিভ হতে পারবে না। তার মানে পুরো জিনিসটা হয় পজিটিভ হবে, মানে পুরো জিনিসটা হয় 0 হবে, অথবা পুরো জিনিসটা পজিটিভ হবে, মানে এই পুরো জিনিসটা রুটের ভিতরে পজিটিভ হবে অথবা 0 আসবে, তাহলে আমরা বলবো x সত্য। তাহলে এই পুরো জিনিসটার জন্য আমাদের x কখন সত্য হচ্ছে? যখন এই পুরো ফাংশনটা আমাদের 0 আসবে অথবা এই পুরো ফাংশনটা আমাদের পজিটিভ আসবে, কারণ রুটের ভিতরে নেগেটিভ নিয়ে আসা যাবে না। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা এখন বুঝি, তাহলে দেখো a স্কোয়ার 1/y², তার মানে এখন এটা এভাবে লিখতে পারি, মানে সবসময় যে 0 থেকে বড় এরকম না, ব্র্যাকেট এখানে আমাদের 0 হতে পারে। আগেটা যেরকম ডোমেন বের করার ক্ষেত্রে আমরা লিখতে পারছিলাম না, কারণ সেটা কিন্তু 1/something আকারে ছিল, যার কারণে ইনফিনিটি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এটা কিন্তু হওয়ার আকারে নাই, ঠিক আছে? তো আমরা এভাবে লিখতে পারি। অ্যান্ড দেন হচ্ছে a স্কোয়ার 1/y² লিখলাম। সো আমি একটু সাইড চেঞ্জ করে লিখি, 1/y², এখানে হবে a স্কোয়ার। অ্যান্ড আমরা যদি চিহ্নটা পরিবর্তন করে দিতে চাই, অর্থাৎ মানে কি বলবো, এটাকে নিচেরটা উপরে নিয়ে দাও, ব্যস্তকরণ যাকে বলে, সো এটা যদি করো তাহলে আমাদের কি হবে, এরকম হবে, রাইট? কারণ এখানে নিচে আছে 1, মানে উপরেটা নিচে নিয়ে আসলাম, নিচেরটা উপরে নিয়ে আসলাম, এটা করে দিলাম। তাহলে এই y কলটা আমাদের কি আসবে দেখো তো, 1/a। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত কি আসলে রেঞ্জ, ঠিক আছে? তাহলে এই জিনিসটা থেকে আমরা মূলত আসলে রেঞ্জ কীভাবে লিখতে পারি? এই জিনিসটা থেকে আমরা রেঞ্জ যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে যে রেঞ্জটা হচ্ছে এখানে লিখি, রেঞ্জ হচ্ছে এখানে লিখলে কি দেখা যাবে? যাবে। রেঞ্জটা হচ্ছে ওই একটা রেঞ্জ পেয়ে গেছি, এবং আরেকটা রেঞ্জ দেখো এখানে বলেছে যে 1/a থেকে শুরু করে তারপরে কি, তারপরে ইনফিনিটি পর্যন্ত হবে, রাইট? এই যে আমাদের 1/a হচ্ছে মিনিমাম ভ্যালু, এরপরে y এর ভ্যালু অসীম পর্যন্ত যাবে, এবং যেহেতু এই ব্র্যাকেট আছে, এই যে মানে এই চিহ্ন আছে, এই চিহ্নের জন্য আমাদের থার্ড ব্র্যাকেট হবে। তার মানে আমরা লিখতে পারি এরকম 1/a ক্লোজ বন্ধনী, এবং সেটা অসীম পর্যন্ত যাবে, এবং অসীম হলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা রেঞ্জ, এটা হচ্ছে আমাদের আরেকটা রেঞ্জ, এবং আরেকটা রেঞ্জ কি, এই যে আমরা এই একটা রেঞ্জ পেয়ে গেছি, এটা আমাদের রেঞ্জ। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমাদের দুইটা রেঞ্জ হলো। তাহলে তুমি একদম শর্ট ওয়েতে মনে রাখতে পারবা, কোনো একটা ফাংশন যদি এই ফরম্যাটে থাকে তাহলে তার রেঞ্জ ফরম্যাট হবে, y ইকুয়াল 1/1 যেটাকে স্কোয়ার করা যায় সেটা, 1 যেটাকে স্কোয়ার করা যায় সেটা। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার না? ক্লিয়ার না? আচ্ছা, আচ্ছা তাহলে এখন আমরা এইটার রেঞ্জ কীভাবে পাবো বলো? এটার রেঞ্জ কীভাবে বলতে পারবা? এখানে y ধরে নিই, তাহলে y ইকুয়াল যেটাকে স্কোয়ার করা যায় 1/2, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এবং আমরা এটাকে আরেকভাবে লিখতে পারি 1/2 এখানে ইনফিনিটি দিয়ে, এই হচ্ছে আমাদের রেঞ্জ। দুইটা রেঞ্জ আমাদের এখানে, রাইট? এবং এই কোশ্চেনটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 14-15 সালে, DU 14-15 সেশনে। ওকে, নাইস। আই গেস এখন তোমরা পারবা, ঠিক আছে। আমার এখানে নেটওয়ার্কের হয়তো সমস্যা নাই, হয়তো বেঁধে আসতে বা আটকে গেলে হয়তো তোমাদের ওখানে সমস্যা থাকতে পারে, আমার এখানে সমস্যা নাই আসলে। আচ্ছা, একজন বলতেছে ভাই আবার একটু বোঝান। দেখো ভাই, সিম্পল কনসেপ্ট, জাস্ট কি করলাম, আমি বলে দিয়েছি যে y এর যে ভ্যালুর জন্য x সত্য, তো y এর যে ভ্যালুর জন্য x সত্য সেটা বের করার জন্য কি করলাম আমি, মূলত সেটার জন্য আমাদের এই x মুক্ত করে নিলাম। x মুক্ত করে নেওয়ার পরে দেখলাম যে এখানে আমাদের কোন ভ্যালুর জন্য এক্সটা সত্য হবে সেটা আমরা এখানে লিখলাম, সেই কন্ডিশনটা লেখার পরে আমরা এটাকে ঘুরাই ফিরাই জাস্ট এই ফরম্যাটে নিয়ে আসলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের রেঞ্জ। এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, সেটা কি এইভাবে। অ্যান্ড আমরা ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ দেখলাম যে এইভাবে আসলে করা যেতে পারে। ওকে ওকে ফাইন। আচ্ছা, এবার আমরা আর একটা কোশ্চেনের দিকে যাব, সেটা কেস 5 দিয়ে লেখো। আমাদের চারভাবে আমি কিন্তু ডোমেনেস শেখালাম তোমাদের, আমি আর একভাবে একটু শেখাবো। কেস 5 লেখো। এখানে কেস 5 লিখে এখানে স্কোয়ারটা উঠাই দাও, এখানে স্কোয়ারটা উঠাই দাও, অর্থাৎ স্কোয়ারের ফাংশনটা এখানে আর থাকবে না, স্কোয়ারের ফাংশনটা আর থাকবে না।
আচ্ছা, এবার আমরা ডোমেন রেঞ্জটা আসলে কীভাবে পাবো সেটা একটু দেখি। ডোমেন রেঞ্জটা কীভাবে পাবো সেটা যদি আমরা একটু দেখি তাহলে ক্লিয়ার হতে পারবো জিনিসগুলো। আচ্ছা, এই ফাংশনটার ডোমেন কী হবে বলতে পারবা? দেখো, একই সিস্টেমে আমাদের এই পুরো জিনিসটা আসলে কি হতে পারবে না বলো তো, 1/√a - x। তার মানে আমাদের এই জিনিসটা কি হতে পারবে না, একই সিস্টেম শূন্য থেকে অবশ্যই বড় হবে, নেগেটিভ হতে পারবে না আর শূন্য হতে পারবে না। তাহলে এরকম যদি লিখি তাহলে জিনিসটা এভাবে লেখা যেতে পারে। তো এটার আসলে মিনিং কি ভাই? দেখো, এটা একটা ডোমেইন, আমরা একটা ডোমেইন পেয়ে গেলাম। আর একটা ডোমেইন কি, দেখো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আছে এ, এর আগে -∞ পর্যন্ত হতে পারে। তার মানে বোঝাই জিনিসটা হচ্ছে এরকম -∞ টু এ। আর যেহেতু এই চিহ্ন আছে, আমি একটু আগে বললাম, যদি এই চিহ্ন থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা, আর যদি এই চিহ্ন থাকে তাহলে থার্ড ব্র্যাকেট ইউজ করবা। তাহলে এখন আমরা কি লিখতে পারবো বলো তো? ইনফিনিটির জন্য অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, আর এই চিহ্নের জন্য এখানেও ফার্স্ট ব্র্যাকেট। মানে আমি বোঝাতে চাচ্ছি যে এটার আর একটা ফরম্যাট হচ্ছে এটা, যদি কখনো এরকম থাকে এটাও ডোমেন হবে, আবার যদি এমন থাকে এটাও ডোমেন হবে। বুঝতে পারছো না বিষয়টা? ওকে, আচ্ছা, সুমায়া তাবাসুম এ তো ভালোই পারে দেখছি, প্রথমে অ্যান্সার বলতেছে, খুবই ভালো। আচ্ছা, তো আমরা একটা উদাহরণ যদি দেখি তাহলে ক্লিয়ার হব। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আমি লিখি এখানে। ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন, সেটা হচ্ছে দেওয়া রয়েছে তোমার কাছে y = 1/√4 - x। এটার ডোমেন বের করতে হবে এবং এটা রেঞ্জ বের করতে হবে। তো এখন বলো তো এটা ডোমেন কত হবে ভাই? এটাকে আমরা বলতে পারবো ডোমেন। দেখো, তুমি যদি একবারে এই ফর্মেটটা মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, তাহলে কিন্তু তোমার একবারে ম্যাথ করে ফেলতে পারছো। বাট অনেক সময় কি হয়, এত সিস্টেমের ফাংশন আছে যা আমাদের পক্ষে মনে রাখাটা কঠিন হয়ে যায়, যার কারণে আমরা চাইবো অবশ্যই একটু ভেঙে ছেড়ে করার, যাতে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। এই জন্য আমি ডোমেন রেঞ্জ আসলে খুব বেশি শর্টকাট শেখাই না। তাহলে এখন বলতে পারবা কী হবে? দেখো তো, এখানে আমাদের এ মানে হচ্ছে কত? 4। এ মানে হচ্ছে 4, তার মানে আমরা লিখতে পারি এখানে এই জিনিসটা এভাবে লিখতে পারি, রাইট? এরকম হবে। অথবা আমরা লিখতে পারি কি -∞ টু 4, এভাবে লিখতে পারি ডোমেইন। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল এটা 2015 সালে, ডিইউতে আসছিল 2015 সেশনে, ঠিক আছে? আচ্ছা, ওকে, এইবার এই ফাংশনটার রেঞ্জ কি হবে? রেঞ্জ একই সিস্টেমে তোমরা বাছাই করবা, একই সিস্টেমে, এটা আমি আর করে দিব না। এটার রেঞ্জ কি হবে? একই সিস্টেমে, যেটা একটু আগে করলাম, একই সিস্টেমে তোমরা বাছাই করবা। যদি না পারো তাহলে ইউটিউবে আমার একটা ভিডিও আছে ডোমেন রেঞ্জের, এবং সেখানে আমি এই টপিকটা শেখাইছিলাম, কাইন্ডলি ওখান থেকে দেখে নিতে পারো। তবে আমার বিশ্বাস, আমি যেহেতু আগের একটা কন্ডিশন তোমাদের শেখাই দিয়েছি, সো মনে হয় পারাও হচ্ছে, তাই গেছে তোমরা এখন পারবা। এটার রেঞ্জ তোমাদের হোমওয়ার্ক থাকবে, HW। এটা রেঞ্জ বের করবা, এটা রেঞ্জ বের করে, আর যদি অসুবিধা হয় ইউটিউবে আমার ভিডিও আছে, ওখান থেকে একটু হেল্প নিতে পারো। তবে আমার মনে হয় তোমরা পারবা। ওকে, হ্যাঁ, ওই যে অনেকে বলেও দিয়েছে, মাশাল্লাহ, 0y to ∞। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো, যদি না হয় তাহলে ভেঙে চুরে করে দেখবা, এই গেছে তোমরা পারবা। ওকে, ফাইন। এবার আমরা আরেকটা স্টেপে শিখবো, সেটা যদি কখনো এরকম ফরম্যাটের থাকে তাহলে দেখো, কেস 6 লেখো, কেস 6 লেখো। এখন কেস 6টা একটু দেখি আমরা। কেস 6-এ হচ্ছে এখানে কেস 6-এ আমাদের একটা ফাংশন থাকবে যে y = √x। বলবে এটার ডোমেন ও রেঞ্জ কত, এটার ডোমেন ও রেঞ্জ কত, এটা আমাদের বের করতে বলা হবে। তো ঢাকা ইউনিভার্সিটিতে এটা 2017 সালে আসছিল, এটা ডিইউতে 17 সালে আসছিল। আমাদের যে ফর্মেটটা আসলে এখানে আমি এখানে 1 না দিয়ে এখানে সি দিই, হ্যাঁ, এই জায়গাটা আমি এখানে সি দিই। অর্থাৎ কোনো একটা ফাংশন আছে, ধরো y = c/√x, এরকম কোনো কিছু তোমার কাছে দেওয়া রয়েছে, অ্যান্ড দেন তোমাকে বলা হচ্ছে যে এটার ডোমেইন কত এবং এটার রেঞ্জ কত হবে। হ্যাঁ, এটা তোমার বের করতে বলা হচ্ছে। তো একটু খেয়াল করো, ডোমেইনটা আসলে কি? ডোমেইনটা হচ্ছে যে এক্স এর যে ভ্যালুর জন্য ওয়াই সত্য। একটা জিনিস খেয়াল করো ভাই, আগে তোমাকে আমি বলছিলাম, যদি আগের যে ফাংশনটা ছিল আমরা চিন্তা করি, যে আগে কিন্তু এরকম ছিল যে এখানে আমাদের a² - x² ফরম্যাটে ছিল।
যার কারণে কি করছিলাম, যে আমাদের বলছিলাম যে এই পুরো ফাংশনটা কিন্তু আমাদের সবসময় কি হতে হবে, সবসময় কিন্তু আমাদের 0 থেকে বড় হতে হবে। অথবা আমি যদি এখানে স্কোয়ারটা মুছে দিই, আমাদের কিন্তু একই কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে, 0 থেকে বড় হতে হবে। কিন্তু ভাই যখন আমি এখানে মডুলাস দিয়ে দিচ্ছি, যখন আমরা মডুলাস দিয়ে দিচ্ছি তখন দেখো তো, আমি এখানে ধরো -1 লিখলাম, কোনো অসুবিধা আছে? সেটা তো পজিটিভ হয়ে যাবে, রাইট? আমি যদি এখানে -2 লিখি তাও অসুবিধা নেই, আমি যদি এখানে -3 লিখি তাও অসুবিধা নেই, কারণ মডুলাসের ভিতরে মাইনাস দিলে আলটিমেটলি আমরা এখানে ক্যালকুলেশন করে আলটিমেটলি আমরা পজিটিভই পাবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে মডুলাস থাকার কারণে আমরা এখানে নেগেটিভটা ইউজ করতে পারবো, আমরা নেগেটিভ ইউজ করতে পারবো, ঠিক আছে? নেগেটিভ ইউজ করা পসিবল। আচ্ছা, তাহলে নেগেটিভ ইউজ করতে পারবো এবং পজিটিভ তো হবেই, তাহলে কোনটা হবে না? দেখো মডুলাস থাকার পরেও যদি এই জায়গাটা কোনোভাবে 0 চলে আসে তাহলে ফাংশনটা আনডিফাইন্ড হয়। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের এই জায়গাটা 0 হতে পারবে না, 0 হতে পারবে না। তো 0 হতে না পারার মানেটা কি আসলে খেয়াল করো, 0 না হতে পারা মানে কি? দেখো তোমাদের আমি একটা সংখ্যা রেখা বোঝাই। ধরো তোমার কাছে এখানে -a আছে, এই জায়গাটা পজিটিভ a আছে, আর এই জায়গাটা সে কোনো একটা ভ্যালু আছে, আমি সেটা বলে নিলাম, সে a 1/3 ধরো দেওয়া রয়েছে, এবং আমি তোমাকে বলছি যে এই পয়েন্টটা a মানে -a to a এর ভিতরে আমাদের শুধুমাত্র একটা ভ্যালু হবে না, সেটা হচ্ছে a/3 হবে না। যদি না হয় তাহলে কি হবে? দেখো শুধুমাত্র এই পয়েন্টটা হবে না, যদি ওই পয়েন্টটা না হয় তাহলে আমরা এখানে বাদ চিহ্ন দিয়ে আমরা এরকমভাবে জিনিসটা লিখি। আচ্ছা, একটা ফরম্যাট গেল এরকম যে আমরা এখানে কিভাবে লিখতে পারছি যে এখান থেকে এই সেট সম্পূর্ণ লিখলাম, লেখার পরে এই বিন্দুটা সত্য না, তাই এই বিন্দুটা বাদ দিয়ে দিলাম। আমরা আগে যে সিস্টেমটা শিখেছি। আচ্ছা, এটাকে আরেকভাবে লেখা যেতে পারে, খেয়াল করো কিভাবে সেটা, যে -a to a/3 জিনিসটাকে এভাবে লেখা যেতে পারে, ইউনিয়ন এখানে a/3 এটা দ্বারা কি বোঝায় জানো? এটা দ্বারা বোঝায় যে -a থেকে কোনো একটা ভ্যালু যদি হয় তাহলে -a থেকে a/3 এর ভিতরে হবে, -a থেকে a/3 এর ভিতরে হবে, কিন্তু আমাদের a/3টা হবে না। আবার দেখো a/3 থেকে a, তাহলে a/3 থেকে a, তারপরে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র a/3টা হবে না, অর্থাৎ কোনো একটা ভ্যালু আছে, ধরো এখানে -1 আর এখানে 0, এখানে 1, তো 0টা হবে না। তাহলে কি লিখবো? -1 to 0 ইউনিয়ন 0 to 1, এটা বোঝায় শূন্য ব্যতীত সকল ভ্যালু। অথবা জিনিসটাকে এভাবে লেখা যেতে পারে -1 1 শুধুমাত্র 0 ব্যতীত। অথবা এরকমভাবে লেখা যেতে পারে যে কোনো রিয়েল নাম্বার থেকে আমি বাদ দিব, কি রিয়েল নাম্বার না সরি, মানে -1 to 1 আমরা মাইনাস চিহ্ন দিয়ে আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এই যদি হয় তাহলে এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি? দেখো আমরা বলতেছি যে 0 হতে পারবে না, 0 হতে পারবে না, আদারওয়াইজ যে কোনো ভ্যালু আমাদের হবে। তাহলে দেখো এখানে যে কোনো রিয়েল নাম্বার হবে, আমাদের রিয়েল নাম্বার হবে, কিন্তু আমাদের 0টা হবে না। তাহলে এই হচ্ছে একটা ডোমেইন গেল, এটা হচ্ছে আমাদের একটা ডোমেইন। আচ্ছা, এবার আমরা আর একটা ডোমেইন বের করবো, এবার আমরা আর একটা ডোমেইন বের করবো। সেটা কিভাবে? দেখো যে 0 হতে পারবে না, তার মানে কি -∞ টু, এই রিয়েল নাম্বার মানে এরকম লেখা যায় না, দেখো তো, -∞ টু পজিটিভ ইনফিনিটি -0, অথবা -∞ টু ইনফিনিটি বিয়োগ দিয়ে আমরা 0 লিখে দিলাম। তাহলে ডোমেন এভাবে লেখা যায় না, দেখো তো, যে কোনোভাবে কিন্তু ডোমেন লেখা যাচ্ছে। অথবা আমি বলতেছি কি 0টা হবে না, তাহলে -∞ টু 0 ইউনিয়ন 0 টু ইনফিনিটি। দেখো তো সবগুলোর মিনিং এক না ভাই? দেখো তো, আর মানে কি যে কোনো রিয়েল নাম্বার হবে, এখানে দেখলাম যে কোনো রিয়েল নাম্বার হবে, শুধু 0 হবে না, তাই 0টা বাদ দিয়ে দিলাম। আর রিয়েল নাম্বারে আর একটা পরিচয় -∞ টু ইনফিনিটি, সেটা লিখলাম, বাদ এই বিয়োগের জায়গায় বাদ চিহ্ন লিখলাম। অথবা কি লিখলাম যে 0টা হবে না শুধু, তাহলে এই ফর্মেটেও লেখা যায়। তাহলে আমাদের ডোমেনটা 4 রকম ফর্মেটে থাকতে পারে। তো ঢাকা ইউনিভার্সিটি 17 সালে আসছিল এটা, DU 17 সালে, DU 17-18 সেশনে আসছিল, এবং সেখানে মূলত আমাদের অপশনটা ছিল এরকম। সো আমাদের অপশনটা এরকম আসছিল। সো আমাদের এখানে মাথায় রাখতে হবে আমাদের সিটা কিন্তু পজিটিভ হবে, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু হবে না, নেগেটিভ হলে আমাদের আর একটু চেঞ্জ আসবে ম্যাথে। হ্যাঁ, তো এই জায়গাটা পজিটিভ। সো এখানে সি এর জায়গায় 1 থাকলো কি 2 থাকলো কি থাকলো ডাজেন্ট ফ্যাক্ট, ঢাকা ইউনিভার্সিটি এখানে পজিটিভ 1 ছিল। সো আমাদের উত্তরটা হবে ডোমেন হচ্ছে এটা। ওকে, আচ্ছা
সো আমরা আরেকটা জিনিস শিখতে পারি, সেটা দেখো আমরা যদি রেঞ্জ নির্ণয় দেখতে চাই, এটা রেঞ্জ কীভাবে বের করা যায় দেখো। এটা রেঞ্জটা আমরা কিভাবে পেতে পারি দেখো, যে এটা রেঞ্জটা যেভাবে করা যেতে পারে, তোমাকে যেটা বললাম যে আমাদের এখানে সি দিয়ে মূলত শিখতেছি আমরা, এখানে সি এর জায়গায় 1 2 3 4 যায় থাকতে পারে, অসুবিধা নাই। সো আমাদের এখানে যদি এই জিনিসটা এখানে নিয়ে আসি, √mod(x) = c/y, অ্যান্ড দেন হচ্ছে আমরা যদি স্কোয়ার করে দিই তাহলে c² এখানে হবে y²। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো তো ভাই, আমাদের রেঞ্জটা কী হবে বলো তো। রেঞ্জের ভ্যালু বললাম যে আমাদের y এর ভ্যালুর জন্য x সত্য হতে হবে, তাহলে আমরা বলবো এটা কি আমাদের রেঞ্জ। তাহলে y এর যে ভ্যালুর জন্য x সত্য, তাহলে y এর কোন ভ্যালু হবে বলো তো। এই যে স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে আমি নেগেটিভ এই জায়গাটা এরকম লিখতে পারি না, দেখো তো -1² -2² -3², আমাদের কি পজিটিভ ভ্যালু দেবে না ভাই। দেখো তো y এর যে ভ্যালুর জন্য x সত্য, আমি এখানে পজিটিভ লিখলেও অসুবিধা নাই, আমি নেগেটিভ লিখলেও অসুবিধা নাই, কিন্তু একটা সমস্যা আছে, যদি কোনোভাবে এই জায়গাটা 0 চলে আসে তাহলে তো ভাই অসুবিধা আছে কিনা বলো তো। ডেফিনেটলি অসুবিধা আছে, কারণ যদি এই জায়গাটা তুমি 0 না, তাহলে আনডিফাইন্ড ভ্যালু পাবা, কিন্তু আমাদের মডুলাস তো তা বলতেছে না। আমাদের তো মডুলাস মানে যে কোনো পজিটিভ ভ্যালু আমাকে দিতে হবে। মডুলাস মানে কি আমাকে যে কোনো পজিটিভ ভ্যালু দিতে হবে, বুঝতে পারছো। সো কখন পজিটিভ ভ্যালু দিবে আমাদের, আসলে যখন এই জায়গাটা শুধুমাত্র 0 হবে না, একই সিস্টেম 0 হবে না, তাহলে এটা ডোমেন ও রেঞ্জ সেম। আমি যেভাবে ডোমেন করেছি একই সিস্টেমে রেঞ্জ, অর্থাৎ এই ফাংশনের ডোমেন রেঞ্জ সেম। ওকে, নাইস। ওকে, তাহলে তোমরা সবাই হয়তো বুঝতে পেরেছো আমি কিভাবে বোঝাতে চেয়েছি না চেয়েছি। আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো। এবং একই নিয়মে ঢাকা ইউনিভার্সিটি রেঞ্জ আসছিল, ঢাকা ইউনিভার্সিটি ডোমেন রেঞ্জ আসছিল 2018-19 সালে, এবং একই সিস্টেমে মডুলাস দিয়ে আসছিল। আই গেস তোমরা এখন পারবা। ডোমেন রেঞ্জের যে কঠিন ম্যাথগুলো আমি সেইগুলো করাই দিলাম, বাকিগুলো হয়তো তোমরা ট্রাই করলে পারবা। সো আমি কঠিন যে জিনিসগুলো ছিল সেগুলো মোটামুটি শেখাই দিলাম। এবার আমরা অন্তরীকরণে ঢুকি। হ্যাঁ, তোমাদের হয়তো গ্রুপে একটা শিট দিয়ে দেওয়া হয়েছিল, আমি একজনের কাছে PDF করে দিয়েছিলাম, সে হয়তো গ্রুপে আপলোড করে দিয়েছিল। সো আমরা এখন সেই অন্তরীকরণ চ্যাপ্টারটা একটু ব্যাক করব। অন্তরীকরণটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা আসলে বলার বাইরে। আর স্পেশালি 9-এর এ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা MCQ আসবে, এটা মাথায় রাখবা কনফার্ম। ঢাকা ইউনিভার্সিটিতে একটা MCQ আসবেই। সো আমাদের ফাংশনটা মোটামুটি ক্লোজ হলো। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে অন্তরীকরণ। আমাদের ফাংশন পার্টটা হয়ে গেল, সো আমি ফাংশনটা মুছে দিই। আমরা এখন শিখবো হচ্ছে অন্তরীকরণ। আচ্ছা, সো অন্তরীকরণের আমরা প্রথম যে টাইপটা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটিতে 9-এর এ থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসেই। ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর একটা কোশ্চেন আসেই। সো আমরা একদম প্রথম থেকে শিখব, 9-এর এ থেকে শিখবো আর কি। ওকে, আচ্ছা, তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে টাইপ 1 লেখো। টাইপ 1 লিখবা সাইনের সূত্র। সাইনের সুন্দর একটা সূত্র আছে, তো সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব। আচ্ছা, ও ব্রেক চাই, ব্রেক হ্যাঁ দিব, ব্রেক দিব বলেছিলাম 6টা 15 থেকে 6টা 20, এখনো তো 6টা 15 বাজে নাই। অ্যান্ড আই গেস হয়তো আজকে সন্ধ্যার পরে ক্লাস নেওয়া লাগতে পারে, দেখি কতটুকু হয়। তাহলে আমরা আগে ব্রেক নেওয়ার চিন্তাভাবনা পরে করি, এখনও হাতে 10 মিনিট সময় আছে। আমরা 10 মিনিট আগে করে নিই, অ্যান্ড দেন হচ্ছে আমরা ব্রেক নেব। ওকে, সো আমরা কিন্তু অন্তরীকরণে ঢুকে গেলাম। অন্তরীকরণে আসলে 2টা স্টেপ আছে, মূলত একটা লিমিটের ফাংশন আছে, লিমিট পর্ব আছে, এবং লিমিট থেকে আসে পরবর্তীতে অন্তরীকরণে। সো আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে লিমিটের পর্ব শিখবো। এবং মাথায় রাখবা 9-এর এ এই লিমিট থেকে ঢাকা ইউনিভার্সিটিতে একটি MCQ আসবেই। অর্থাৎ আজকের ক্লাসে যা করব
সেখান থেকে একটা এমসিকিউ আসবেই এবং কনফার্ম থাকো এটা। লিমিট থেকে ডিউতে একটি এমসিকিউ আসবেই এবং এটা কনফার্ম, মোটামুটি আশা করা যায় 9 থেকে। এবং আজকে আমি এখানে আসলে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, ওকে, তাহলে আমরা সাইনের সূত্রটা লিখে ফেলি। দেখো, সাইনের সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 সাইন, ধরো এখানে ax আছে, এখানে ধরো সাইন bx আছে, আর এই জায়গাটাতে আছে ধরো সাইন cx মাইনাস সাইন dx আছে। তো এরকম যদি কোনো ফরম্যাট থাকে তাহলে আমাদের উত্তরটা হবে এমন যে আমাদের শুধুমাত্র সহগের জিনিসপত্রগুলো নিলেই হবে। সো আমাদের সহগটা কি হবে, a মাইনাস বি, আর এখানে হবে সি মাইনাস ডি। বুঝতে পারছো? অর্থাৎ শুধুমাত্র সহগের এখানে যা আছে, এখানে সহগ নিলাম, ভিতরে মাইনাসে মাইনাস নিলাম, এখানে বি আছে বি নিলাম, এখানে সি আছে সি নিলাম, মাইনাস আছে মাইনাস নিলাম। এখন আমি অনেকের কাছে কোশ্চেন পেয়ে থাকি যে ভাইয়া এই জায়গাটা যদি প্লাস দেয়, কখনোই প্লাস দিবে না। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তুমি ঢাকা ইউনিভার্সিটি বলো বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে বলো না কেন, সেই বিশ্ববিদ্যালয়ে মূলত আমাদের যে এমসিকিউগুলো আসে, সেই এমসিকিউগুলো আসে, সেই এমসিকিউগুলো মূলত মূল বই থেকে দেয়। সো নিজে আসলে এভাবে ঘোরায় না, পেঁচায় না। সো এত চিন্তার কোনো কারণে আমাদের মাইনাস দিয়ে দিবে, ঠিক আছে? তো আমরা এটাতে ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দেখব। আচ্ছা দেখো, যদি কখন এমন থাকে যে আমাদের এই পার্টটা নাই, যদি এই পার্টটা না থাকে তাহলে আমাদের এই পার্টটাও থাকবে না। খুবই সিম্পল হিসেব ভাই, ঠিক আছে? সো আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখতে পারি। কোশ্চেনটা হচ্ছে এমন যে লিমিট x টেন্ডস টু 0 সাইন 7x মাইনাস সাইন x বাই হচ্ছে সাইন 6x। তাহলে আমাদের এটা উত্তর হবে কত বলতে পারবা? 7 মাইনাস এখানে কত আছে, এখানে 1 আছে, এখানে 1 বাই হচ্ছে কত 6, তাহলে 6/6 উত্তর হচ্ছে 1। এটা ডিউতে আসছিল 15-16 সালে। বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তাহলে আমাদের টাইপ 1 গেল। টাইপ 1 এর আমাদের সাইনের একটা মাত্র সূত্র আছে। এবার আমরা টাইপ 2 শিখবো, সেটা হচ্ছে সাইন ও ট্যানের সূত্র শিখবো। সাইন ও ট্যানের সূত্র সমূহ। সাইন ও ট্যানের সূত্র সমূহ ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তোমরা এটা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো, ঢাকা ইউনিভার্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এই টাইপটা খুব বেশি ইম্পর্টেন্ট ফর ডিইউ। আচ্ছা, তো আমরা একটু দেখি এটা আসলে এই টাইপের ম্যাথগুলো আসলে কিভাবে আসতে পারে। খেয়াল করি, লিমিট x টেন্ডস টু 0, খেয়াল করো সাইন এবং ট্যানের ভিতরে একটা গভীর সম্পর্ক আছে। সেটা কি জানো? যদি সাইন নিজেদের ভিতরে কোনো ফাংশন থাকে, অথবা সাইন 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 ট্যান ট্যান সাইন যাই থাকুক, এখানে একটা সুন্দর একটা শর্টকাট আছে, সেটা একটু দেখাই দিই তোমাদের। আমি এখান থেকে শুরু করি। লিমিট x টেন্ডস টু 0 সাইন, ধরো এখানে ax আছে আর এখানে ধরো সাইন bx আছে, অথবা এই জিনিসটা এভাবে থাকতে পারে যে সাইন ax আর এখানে ধরো ট্যান bx। অর্থাৎ আমাদের এখানে কি থাকলো, সাইন সাইন নিজেদের ভিতরে থাকলো আর এরকম সাইন ট্যান মিশ্রিত থাকলো। অথবা যদি এমন থাকে যে আমাদের এখানে সাইন ax আছে, এই জায়গাটা শুধুমাত্র bx আছে। এবার পুরো জিনিসটাকে যদি তুমি উল্টাই দাও, সে আমি যদি ট্যানটা উপরে নিই, যে এখানে ট্যান ax আর এখানে ধরো সাইন bx, অথবা আমি যদি চাই যে এই জায়গাটা ট্যান ax লিখবো আর এই জায়গাটা bx লিখবো, অথবা আমি যদি চাই যে এই পুরো জিনিসটাকে এখন ইনভার্স আকারে যদি লিখি, এ ট্যান সাইন ইনভার্স x সাইন ইনভার্স bx, অথবা যদি এমন থাকে যে সাইন ইনভার্স একটা ইনভার্স আছে আর একটা ইনভার্স নাই, যদি এমন থাকে, অথবা যদি তুমি এমন দেখতে পাও যে এইটার ক্ষেত্রে আমি যদি করি সাইন ax বাই ট্যান ইনভার্স ধরো bx আছে, ঠিক আছে? অথবা কি হলো যে আমি উপরেরটা ইনভার্স লিখলাম, নিচেরটা কিছু লিখলাম না, আমি যদি এরকম কোনো ফাংশন দিই, অর্থাৎ যেভাবেই থাকুক না কেন আমাদের। আবার যদি এরকম চিন্তা করি যে আমাদের এখানে ধরো ax আছে, এখানে ট্যান ইনভার্স bx আছে,
অথবা আমি যদি বলি এই জায়গাটা আমাদের ax আছে, এই জায়গাটা সাইন ইনভার্স bx আছে। তার মানে বোঝাতে চাচ্ছি মূলত কি, আমাদের দেখো আমাদের সাইন সাইন নিজেদের ভিতর থাকতে পারে, সাইন ট্যান মিশ্রিত থাকতে পারে, অথবা শুধু সাইন থাকতে পারে, অথবা শুধু ট্যান থাকতে পারে, সেটা উপরে থাকুক নিচে থাকুক যাই থাকুক, একটা ইনভার্স থাকবে একটা মুক্ত থাকবে, একটা ইনভার্স একটা মুক্ত, দুইটাই ইনভার্স। আর উপরে নিচে যাই থাকুক না কেন আমাদের কোনো দিকে তাকানোর দরকার নাই, আমাদের উত্তর হবে a/b। অর্থাৎ লবে আমাদের যে সহগটা থাকবে সেটা, আর হরে যেটা থাকবে সেটা, যেভাবেই থাকুক না কেন এরকম অনেকভাবে লেখা যায়, আমরা কোনো দিকে না তাকিয়ে অ্যান্সার মেরে দিব a/b, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনগুলো এখন এক এক করে দেখতে পারি। প্রথমত ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন দেখব, সেটা হচ্ছে, আমি উদাহরণগুলো এই পাশে লিখি, লিমিট x টেন্ডস টু 0 সাইন 3x বাই হচ্ছে x। বলো এটার অ্যান্সার কত হবে? সাইন 3x বাই হচ্ছে x, এটার অ্যান্সার কত হবে বলতে পারবা কেউ? এটা অ্যান্সার কত হবে বলো? সাইন 3x বাই x এটার অ্যান্সার কত হবে? কেউ একজন বলো তো। এটার উত্তর হবে অ্যাবসলিউট রাইট 3। এটা ডিউতে আসছিল 99 সালে, ডিউতে আসছিল, এটা ডিউতে আসছিল হচ্ছে 99 সালে। আচ্ছা, আমরা 1 নম্বর উদাহরণ দেখলাম, এবার 2 নম্বর উদাহরণ আমরা একটু দেখি। ঢাকা ইউনিভার্সিটির আরেকটা উদাহরণ দেখবো আমরা এখন, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি 5-6 সালে আসছিল, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x, তারপরে লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স 2x বাই x, এটা ডিউতে আসছিল 5-6 সালে। তারপরে এটা আসছিল ডিউতে 7-8 সালে, ডিইউতে 7-8 সালে আসছিল এটা। বলো তো অ্যান্সার কত হবে এক এক করে? 2 নম্বরের অ্যান্সার কত হবে বলো? 2 নম্বরের উত্তর কত হবে? রাইট। এবার 3 নম্বরের অ্যান্সার বলো তো তোমরা, 3 নম্বরের অ্যান্সার বলো তো, 3 নম্বরের অ্যান্সার। হ্যাঁ, 3 নম্বরের অ্যান্সার 2। এবার সেম কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আরেকটা কোশ্চেন দিছিল এরকম, সেম কোশ্চেন সাইন ইনভার্স 2x বাই x, এটা আসছিল ডিইউতে 10-11 সালে। এখন বলো এটার আনসার কত হবে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 10-11 সালে, সরি 10-11 নয়, এটা 11-12 সালে আসছিল, 11-12 সালে আসছিল। আচ্ছা, তো আমরা এবার আরেকটা কোশ্চেন দেখতে পারি। লাস্ট একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটিতে শেষ এসছে, সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পারবো যে এরকম, যে লিমিট x টেন্ডস টু 0 সাইন x বাই tan ইনভার্স 3x, এটার অ্যান্সার কত হবে বলো তো? এটার অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার দেখি কে পারে, প্রথমে দেখি কে অ্যান্সার করতে পারে। 1/3, অ্যাবসলিউটলি রাইট, 1/3। এটা ডিইউতে আসছিল 18-19 সালে, ডিইউতে আসছিল 18-19 সালে। তাহলে দেখো একটা টাইপ দিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের 5টা কোশ্চেন এসছে, 5টা। এবং লাস্ট দেখো আমাদের 11-12 সালের পরে কিন্তু আমাদের দীর্ঘদিন আসে নাই, দীর্ঘ বছর আসে নাই। এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এসেছে 18-19 সালে, অর্থাৎ অনেক বছর পরে কিন্তু এসেছে। এরপরে আর দেয় নাই, হয়তো ভাগ্য ভালো থাকলে তোমরা এই টাইপ থেকে কমন পেয়েও যেতে পারো, ঠিক আছে? সো আই গেস তোমরা এখন বুঝতে পেরেছো যে সাইন এবং ট্যানের যে সূত্রটা আছে সেটা সাইন এবং ট্যানের মিশ্রিত সূত্র বলে লিখে রাখতে পারো এখানে, সাইন ও ট্যানের মিশ্রিত সূত্র বলে, মিশ্রিত। ওকে, আচ্ছা, নাইস। তাহলে আমরা মোটামুটিভাবে 2টা টাইপ শিখে ফেললাম। এবং আমরা 3 নাম্বার টাইপে আসবো। 3 নাম্বার টাইপ যেটা, সেটা লিখবো হচ্ছে একজন লিখেছে হয়তো আবার দীর্ঘদিন আসবে না। আসলে এটা কে জানে বলো? কেউ বলতে পারে আসবে কি আসবে না? আচ্ছা দেখো তো, খেয়াল করো, ওরা কিন্তু যদি হয় 99 সালে আসছিল, তারপরে 5-6 সালে,
তারপরে 6-7 সালে গ্যাপ ছিল, 7-8 সালে আসছে, রাইট? তাহলে এখানে তো দীর্ঘ বছর গ্যাপ থাকা উচিত ছিল, রাইট? কিন্তু গ্যাপ নাই, 7-8 সালে, তারপরে 4 বছর পরে এটা দিয়েছে। 18-19 সালের পরে দেবে কি দেবে না এটা বলা যায় না, সো এই টাইপটা ইম্পর্টেন্ট, শিখে রাখতে হবে, দ্যাটস ইট। সো এবার আমরা টাইপ 3 শিখবো, লেখো কজের সূত্র। আমরা প্রথমে শিখলাম কিসের সূত্র? প্রথমে শিখলাম সাইনের সূত্র, তারপরে শিখলাম সাইন, তারপরে শিখলাম সাইন এবং ট্যানের সূত্র, এরপরে আমরা শিখবো কজের সূত্র। এবার আমরা শিখবো হচ্ছে কজের সূত্র, কজের সূত্র। সো লেখো টাইপ 3 কজের সূত্র সমূহ। আচ্ছা, তোমরা কি ব্রেক নিতে চাও? তোমরা কি ব্রেক নিতে চাও? আমার কোনো অসুবিধা হচ্ছে না, হ্যাঁ? তোমরা যদি ব্রেক নিতে চাও তাহলে ব্রেক দিব আমি। তোমরা কি ব্রেক নিতে চাও? ওকে ফাইন। আসলে ক্লাসের ভিতরে হয়তো একটু ব্রেক থাকলে ভালো হয় না, সো আমি এই 1 ঘন্টায় যা পড়লাম তোমরা একটু ফিল করো, হ্যাঁ? সো আমি 5 মিনিট পরেই ক্লাসে আসতেছি, লাইভ ওপেন থাকতেছে, লাইভ ওপেন থাকতেছে। আমি 5 মিনিট পরে তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে জয়েন করব। অনেকে দেখছি যে নো ব্রেক, এটার মানে হচ্ছে তারা আসলে খুবই, আচ্ছা আজানের আগে শেষ করলে ভালো হয়, ব্রেক চাচ্ছ না। এখানেও হয়তো অনেকে গন্ডল করবে যে একজন ব্রেক চাইবে একজন চাইবে না। আচ্ছা ওকে ফাইন, আমি তাহলে ব্রেক না দিই তাহলে নাকি? আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা ব্রেক না দিই, যেহেতু আমরা একটা রানিংয়ের ভিতরে আছি আর কি, একদম রানিংয়ের ভিতরে আছি। সো আমরা তাহলে ব্রেক না দিই। অনেকেই বলতেছে ব্রেক দরকার নাই। ওকে ফাইন, আমার হচ্ছে ব্রেক না দরকার হয়, আমার কোনো অসুবিধা নাই। লেখো কজের সূত্র সমূহ। কজের সূত্র সমূহের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু 0। খেয়াল করো, আমরা যদি সেম সূত্র শিখতে চাই, cos ax cos bx, এখানে ধরো cos cx minus cos dx। খেয়াল করো, ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের এই ফরম্যাট দিয়ে ম্যাথ দেয় না, কিন্তু আমাদের এই ফরম্যাটটা শিখে রাখতে হবে পরবর্তীতে ম্যাথগুলো বোঝার জন্য। সো ঢাকা ইউনিভার্সিটিতে আমরা সাইনের যে ম্যাথটা এসেছিল সেখানে কিন্তু আমরা সহগেরগুলো সহগ নিয়ে করলে কিন্তু হয়ে যাচ্ছিল, বাট এই জায়গাটা আসলে আমারটা হবে না। এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, দেখো এখানে এ আছে, এখানে বি, এখানে সি, এখানে ডি। এখানে দেখ যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরে যে ফাংশনটা আছে সেই ফাংশনের স্কোয়ার, ভিতরের মাইনাস থাকবে, আগে যে ফাংশন থাকবে সেই ফাংশনের স্কোয়ার। তাহলে সেম ওয়েতে আমরা লিখতে পারি ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, অর্থাৎ পরে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের স্কোয়ার, ভিতরের মাইনাস এ স্কোয়ার, মাইনাস দিয়ে দিবে, সো নো টেনশন। আমি যদি একটা কোশ্চেন তোমাদের বানাই দিই, তাহলে দেখো সাইন ধরো এখানে 7x, মাইনাস ধরো এখানে সাইন 5x, আর এখানে ধরো সাইন 5x, এখানে ধরো সাইন 3x। তাহলে এটা সাইন না, সরি এখানে সাইন না, একটু ভুল হচ্ছে, এখানে কজ হবে সবগুলোতে। হ্যাঁ, সবগুলোতে যদি কজ দিই, সাইনের ক্ষেত্রে যদি কজ দিই তাহলে সূত্রটা হবে এমন। হ্যাঁ, সাইনের ক্ষেত্রে যদি কজ দিই তাহলে হবে এমন। তাহলে এখন বলতে পারবা কী হবে? তাহলে হবে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বাই 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে 25 মাইনাস 49 বাই 9 মাইনাস 25। সো ক্যালকুলেশন করলে যা হয় তাই আর কি। হ্যাঁ, এটা আমি আর দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি একটু ব্রেক দিই। হ্যাঁ, তোমাদের হয়তো ব্রেকের প্রয়োজন হচ্ছে, তো আমি একটা কাজ করি, আমি এই সূত্রটা শিখাই, তারপর আমি একটু ব্রেক দিব। হ্যাঁ, এই সূত্রটা একটু শেখাই। আচ্ছা দেখো, এবার আমরা একটা কাজ করি যে আমরা এই পুরো ফরম্যাটটা মুছে দিলাম। তোমরা প্রত্যেকটা সূত্রের আগে এরকম একটা বক্স চিহ্ন দাও, এরকম করে বক্স চিহ্ন দাও। তাহলে খেয়াল করো যে আমাদের এই পুরো ফরম্যাটটা মুছে দেওয়ার পরে আমি যদি এখানে এক্স স্কোয়ার লিখি, এবং মাথায় রাখতে হবে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। যদি এমন থাকে তাহলে মাথায় রাখবা এটা হবে যে উপরে যেমনটা থাকবে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এক্স স্কোয়ারের সহগ যখন 1 তখন এখানে 2 হবে। মাইন্ড ইট, যখন এক্স স্কোয়ারের সহগ 1 তখন এখানে 2 হবে। আমি আবার বলি, যখন এক্স স্কোয়ারের সহগ এখানে 1 তখন এখানে 2 হবে। সে ফর এক্সাম্পল আমি তোমাকে একটা উদাহরণ দিই, লিমিট এক্সটেন্স টু 0
কস ধরো 3x মাইনাস এখানে ধরো দিলাম cos 5x বাই এক্স স্কোয়ার। তাহলে এটা অ্যান্সার কত হবে বলতে পারবে কেউ? আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তাহলে উত্তর হবে, দেখো করে দেখো, 25 থেকে 9 বাদ দাও, তাহলে 25 থেকে 9 বাদ দিলে কত হবে 16/2, তার মানে আমাদের এখানে উত্তর হবে 8। আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটা উদাহরণ দিই। সে এটা খুব আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে না, এখনো পর্যন্ত আসে না, তবে পসিবিলিটি আছে। সো আমি একটা কাজ করি, ওই ম্যাথটা করার আগে আমি আরেকটু বোঝাই আর কি। ধরো এই যে এই ম্যাথটা এসে আমি এই জায়গাটা 3 দিলাম, সেই জায়গাটাতে 3 দিতাম আমি, তাহলে কি হতো জানো? যদি 3 দিতাম তাহলে আমাদের এই 1/3টা বাইরে নিয়ে আসতে হতো, মানে এই যে 1/3টা বাইরে নিয়ে আসা লাগতো, তারপরে আমাদের এই ফর্মুলাটা ইউজ করা লাগতো। অর্থাৎ আমাদের 1/3 কিন্তু গুণ হতো যদি এরকম কোনো ফর্মেট থাকতো। সে এখানে আমি 3 দিয়ে দিলাম, তাহলে এই 3টা কী করতাম, 1/3 আকারে বাইরে নিয়ে আসতাম, দেন ফর্মুলা ইউজ করতাম। এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার আমরা আর একটা জিনিস শিখবো, খেয়াল করো। এখন ধরো আমি এই জায়গাটাতে 1 দিয়ে দিলাম, আমি এই জায়গাটাতে 1 দিয়ে দিলাম, এই জায়গাটাতে 1 দিয়ে দিলাম, মানে কি দেখো, এই জায়গাটা 1 থাকা মানে কি বলতে পারবা কেউ? এই জায়গাটা 1 থাকে মানে, এই জায়গাটা 1 থাকার মানে বোঝায় যে cos 0x মাইনাস cos bx বাই এক্স স্কোয়ার। তার মানে এটা বোঝায় হচ্ছে b স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই হচ্ছে 2, দ্যাট মিনস b স্কোয়ার বাই হচ্ছে 2। তার মানে যখন এখানে 1 থাকছে, 1 এর জন্য আমরা একবারে এখানে 0 লিখে দিতে পারি, দ্যাটস ইট। 1 এর জন্য আমরা কি লিখে দিতে পারি, cos 0 মানে কত, cos 0x মানে 0, cos 0x মানে cos 0, আর cos 0 মানে হচ্ছে 1, আর সেই 1 মানে হচ্ছে এটা, অর্থাৎ এটাকে ভেঙে লিখলাম। তাহলে লেখা যেতে পারি কি, যেখানে 1 আছে সেখানে আমরা এই 1 এর জন্যই মূলত আমরা 0 ধরে নেব, অর্থাৎ b স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, একবারে সলিড হিসেব, যেখানে 1 থাকবে সেখানে আমরা 0 ধরে নেব। ওকে, তাহলে এই যদি থাকে, এবার আমরা একটা ম্যাথ দেখতে পারি। ঢাকা ইউনিভার্সিটিতে আসে নাই, তবে ইঞ্জিনিয়ারিং বুয়েট, কুয়েট, রুয়েট, সুয়েট সব জায়গায় আসতে বাকি নাই, সব জায়গায় আসছিল। কোশ্চেনটা হচ্ছে এমন, 1 মাইনাস কস, তোমাদের মূল বইয়ের ম্যাথ, cos 7x বাই 3x স্কোয়ার। দেখো এই ক্ষেত্রে আমাদের উত্তরটা কেমন হবে বলতে পারবা? দেখো 1/3টা বাইরে নিয়ে আসতে হবে, 1/3টা তুমি বাইরে, এখানে 3 আছে, তাহলে 1/3টা বাইরে নিয়ে আসো, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা কি, আমরা দেখলাম যে এটা বি, এটা হচ্ছে এ, যেখানে এ 1 থাকে সেখানে 0, তাহলে 7 স্কোয়ার বাই হচ্ছে কত, এখানে এক্স স্কোয়ারের জন্য হচ্ছে 2, তাহলে 49/6। আচ্ছা, ওকে, অনেকেই বুঝতে পারছো তোমরা, ওকে ফাইন। এই 49/21 কীভাবে হবে, একজন 21 বলতেছে, 49/6 হবে। আচ্ছা, ওকে, এবার আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে আমরা এই জায়গাটাতে cos ax নিব, আর এই জায়গাটাতে এখন 1 নিব, এই জায়গাটাতে 1 নিব, 1। তাহলে এখন কি হবে বলতে পারবা কেউ? তাহলে এই জায়গাটাতে আমাদের ax হবে, এই জায়গাটাতে আমাদের হবে cos 0x। তার মানে আমাদের এখানে হবে কি মূলত বলতো, 0 স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই হচ্ছে 2, তার মানে কি মাইনাস a স্কোয়ার বাই হচ্ছে 2, মাইনাস a স্কোয়ার বাই 2, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা একটু দেখতে পারবো। আমি তোমাদের একটা উদাহরণ দিই, ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ, লিমিট x টেন্ডস টু 0 cos x মাইনাস 1/x স্কোয়ার। দেখি তো এটা উত্তর বলো তো, দেখি কে পারো, এটার উত্তর আমাকে বলো, দেখি কে পারে, এটার উত্তর বলো আমাকে, এটার উত্তর আমাকে বলো। এই পজিটিভ হাফ বলেছে অনেকেই, এটা কি হবে, এটার উত্তর কত হবে দেখি। একজন কারেক্ট আনসার বলেছে মাইনাস হাফ, মাইনাস হাফ হবে, কেন হবে, কারণ এই 1টাকে লিখতে পারি cos 0x, দেন কি হবে 0 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার বাই হচ্ছে 2, এখানে দেখো 1 আছে না, এই জায়গাটা 1 আছে, তাহলে 0 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট মিনস মাইনাস হাফ। এটা ডিউতে আসছিল
এটা ডিউতে আসছিল 13-14 সালে, ডিউতে আসছিল 13 সালে এটা। ওকে ফাইন। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সূত্রসমূহ লেখো। আগের ম্যাথে 1/3 হলো কেন? আচ্ছা, আগের ম্যাথে 1/3 হলো কারণ আমি তোমাকে বলছিলাম যে এক্স স্কোয়ারের সহগ 1 হতে হবে। তো এক্স স্কোয়ারের সহগ আমি যখন এখানে 3 দিয়ে দিব ভাই, আমি যখন এই জায়গাটা 3 দিয়ে দিব তখন তো আমাদের এক্স স্কোয়ারের সহগ 1 হচ্ছে না, 1টা রেখে বাইরে 1/3 নিয়ে আসতে হবে, কারণ আমাদের ফর্মুলাটাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যখন 1 তখন। আগে এখন বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা নামাজের সময় একবারে ব্রেক দিব, হ্যাঁ নামাজের সময় ব্রেক দে, দেন আমরা আবার স্টার্ট করব। ওকে, নামাজের সময় 15 মিনিট ব্রেক থাকবে। আচ্ছা, এবার লেখো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি সূত্রসমূহ টাইপ 4 লেখো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স এই রিলেটেড যদি থাকে তাহলে কি হবে খেয়াল করো। যদি এমন থাকে রোমান সংখ্যা 1 লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বাই ডি এক্স স্কোয়ার, এখানে ই এক্স প্লাস হচ্ছে এফ, যদি এমন থাকে তাহলে খেয়াল করো আমাদের এখানে লবের সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার না? তাহলে আমাদের যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকে তাহলে একটা সুবিধা আছে যে সর্বোচ্চ ঘাতের সহগটা নিলে আমাদের মূলত উত্তরটা হয়ে যায়। সো যদি আমরা এটা বুঝে থাকি তাহলে ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দেখতে পারি আমরা। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 5 বাই হচ্ছে 3x স্কোয়ার প্লাস হচ্ছে 5x মাইনাস 6। তাহলে আমাদের এখানে উত্তর কত হবে বলতে পারবা? দেখো তো, উত্তর হবে 2/3, উত্তর হবে 2/3। এটা ডিউতে আসছিল 17-18 সালে, ডিউতে আসছিল 17-18 সেশনে। আচ্ছা ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি ঢাকা ইউনিভার্সিটির। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6x বাই 2x স্কোয়ার প্লাস 5। বলতে পারবে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো তো? রাইট, এটার উত্তর হবে হাফ। এটা ডিইউতে আসছিল হচ্ছে তোমার 14-15 সালে, এটা ডিইউতে আসছিল তোমার 14-15 সালে। ওকে আচ্ছা, এবার আমরা রোমান সংখ্যা 2 লিখব। রোমান সংখ্যা 2, রোমান সংখ্যা 2 দিয়ে যদি কখনো এমন থাকে যে এই পুরো পার্টটা তোমার নাই, সে এরকম কোনো একটা ম্যাথ দিল যে এই পার্টটা নাই, তাহলে অ্যান্সার কত হবে? তো যদি এরকম এই জায়গাটা যদি না থাকে তাহলে মাথায় রাখবা যে এই পুরো ম্যাথে আমাদের এখানে পুরো ম্যাথে যে সহগটা থাকবে সর্বোচ্চ সহগটা চুজ করতে হবে। তো সর্বোচ্চ সহগটা আমি এখানে চুজ করলাম এক্স স্কোয়ার। তাহলে ওইটা আমাদের যদি হরে যদি না থাকে তাহলে ওরকম বানায় নিতে হবে, অর্থাৎ 0x স্কোয়ার। এর পরে আমাদের কি করতে হবে? এর পরে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ এটা ইনফিনিটি উত্তর হচ্ছে। অর্থাৎ ধরো আমি এরকম কোনো ম্যাথ দিলাম, এখানে 3x নাই, তাহলে উত্তর কত হবে বলতে পারবা? এখন উত্তর কত হবে বলো? যদি আমরা এরকম ফরম্যাট দিয়ে দিই, এখানে 2x স্কোয়ার আছে আর এখানে ধরো এখানে 5x মাইনাস 6 আছে, তাহলে উত্তর কত হবে বলো? রাইট, এটা আমাদের উত্তর হবে ইনফিনিটি। আমরা একটু আগেই বুঝলাম যে আমাদের সর্বোচ্চ সহগটা চুজ করতে হবে, দেখতে হবে যে আসলে ওইটা যদি হরে না থাকে তাহলে বানায় নিতে হবে। আচ্ছা, এবার আমরা 3 নাম্বার পয়েন্টটা লিখবো। 3 নাম্বার পয়েন্ট দিয়ে সে আমি এইটা এখন মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আমি এই জায়গাটাতে ধরো এরকম দিলাম সে। এখন কি হবে?
যদি এরকম থাকে তাহলে দেখো ম্যাথের সর্বোচ্চ সহগের মানে সর্বোচ্চ ঘাত কোনটা আছে এটা, কিন্তু লবে কিন্তু আমাদের এক্স এর পাওয়ার 1 নাই, তাহলে এক্স স্কোয়ার কিন্তু নাই, যেহেতু নাই তাহলে বানাই নিতে হবে, অর্থাৎ 0x স্কোয়ার প্লাস এরকম করে বানাই নিলাম। তারপরে যেটা করতে হবে 0/d, তাহলে উত্তর হবে 0। তাহলে আমরা যদি চিন্তা করি ঢাকা ইউনিভার্সিটির যে ম্যাথটা আছে যে 3x স্কোয়ার প্লাস 5x আছে ধরো, আর এই জায়গাটা উপরে মুছে দিলাম। এখন বলো তো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? হ্যাঁ, লিমিটের অ্যান্সার ইনফিনিটি কেন হবে না? অবশ্যই হতে পারে। আচ্ছা, তাহলে এটা কত হবে? 0 হবে, এটা 0 হবে, রাইট? আচ্ছা, ওকে, তাহলে আমাদের 4 নম্বর টাইপটা গেল আর কি। এবার আমরা 5 নম্বর টাইপ শিখবো। 5 নম্বর টাইপ, সো 5 নম্বরে লিখবা রুটের সূত্র সমূহ। রুটের সূত্র সমূহ, রুট এর সূত্র সমূহ। তো সেটা যদি আমরা একটু লিখি, পাঁচ নম্বর লেখো রুটের সূত্র সমূহ। আচ্ছা, নাম্বার 1 খেয়াল করো, এখানে দুইটা সূত্র আছে। একটা সূত্র আছে যে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার a প্লাস ধরো bx, এখানে ধরো মাইনাস, এখানে এসে আমি এখানে লিখলাম যে তোমার হচ্ছে দিলাম ধরো c মাইনাস হচ্ছে মাইনাস dx, ধরো বাই হচ্ছে কত? বাই হচ্ছে এখানে ধরো a আছে, এখানেও a আছে, এখানে b, এখানে x আছে। একটু খেয়াল করো, যদি এরকম কখনো তুমি ম্যাথ দেখো যে আমাদের এই জায়গাটাতে যা আছে এই জায়গাটাতে আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এক্স এর আগে যে জিনিসটা আছে সেটা কিন্তু ভিন্ন, যদি এরকম থাকে তাহলে সূত্রটা হবে এমন, খেয়াল করো, যে এক্স এর সহগটা আমরা নিব, কিন্তু তার আগে পজিটিভ আছে তাই পজিটিভ বি, এখানে ভিতরে মাইনাস আছে তাই মাইনাস নিব। এবার এখানে মাইনাস ডি, তাহলে এখানে মাইনাস ডি নেব, বাই এক্স স্কোয়ারের সহগ যখন 1 তখন আমরা এখানে 2 নেব, তাহলে উত্তর হবে বি প্লাস ডি বাই 2। সে আমরা একটা উদাহরণ দেখি, আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। সে লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 3x মাইনাস 1 মাইনাস 5x বাই হচ্ছে x। বলো তো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে বলো? বলো তো এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার কত হবে বলতে পারবা? খেয়াল করো, এখানে আমাদের কত আছে? 3 আছে, কিন্তু তার আগে পজিটিভ আছে, তাহলে পজিটিভ 3, ভিতরের মাইনাসটা এখানে বসাই দিলাম, আর এই এক্স স্কোয়ারের আগে কি, এক্স এর আগে কি আছে? মাইনাস আছে, তাহলে মাইনাস 5, আর যখন এক্স এর সহগ যখন 1 তখন এখানে 2 নিব, তাহলে আমাদের এখানে 8/2, তার মানে উত্তর হবে 4। ব্যাস। হ্যাঁ, অনেকে পেরেছো, গুড, সুন্দর, ব্রিলিয়ান্ট। অনেকে এখানে অ্যান্সার বলতেছো, খুবই ভালো। আচ্ছা, এবার আমরা আর একটা সূত্র শিখবো। সেটা হচ্ছে নাম্বার 2 লেখো, এবং সূত্রটা হচ্ছে এরকম যে সূত্র ধরো বিষয়টা কেমন, সে আমি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে কী লিখতে পারি? এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স, ঠিক এই ফর্মেটে থাকবে। বিষয়টা কেমন দেখো, রুটের ভিতরে একটা ফাংশন থাকবে এ প্লাস এক্স মাইনাস এ মাইনাস এক্স বাই এক্স, মানে এরকমই থাকবে, সব চিন্তার কোনো কারণ নাই। আমি যে দুইটা ফর্মুলা লিখে দিলাম ঠিক এই ফর্মেটে থাকবে ম্যাথগুলো। যদি এরকম থাকে তাহলে আমাদের উত্তরটা কী হবে বলতে পারবা? এরকম যদি থাকে তাহলে উত্তর হবে 1 বাই, খেয়াল করো আমাদের এখানে এক্স এর কিন্তু সহগ এখনো 1, সো যদি এরকম সহগ 1 থাকে তাহলে আমাদের এখানে কমন যে পার্টটা আছে সেই পার্টটা এখানে এরকম লিখে দিলে উত্তর ক্লোজ। বুঝতে পারছো? সো আমরা এবার একটা উদাহরণ দেখতে পারি। অনেকে বলতেছে মাইনাস যদি না থাকে, মাইনাস থাকবে, টেনশনের কোনো কারণ নয়, হ্যাঁ মাইনাস থাকবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে ভাই, এখানে একটা বোঝার ওয়ে আছে। এখানে দেখুন আমি এখানে এক্স দিচ্ছি, এখানে এক্স দিচ্ছি, এখানেও এক্স দিচ্ছি, তখন আমি কিন্তু এই ফরম্যাটটা লিখতে পারছি।
ওকে, সে আমি তোমাকে যদি এরকম দিতাম ম্যাথটা, সে এরকম না দিয়ে আমি ধরো একটু ঘুরাই দিলাম, সেটা কিভাবে হতে পারে? ধরো এ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার। একটু খেয়াল করো তো, আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এক্স এক্স এক্স, তাহলে লিখতে পারছিলাম কি 1/√, সেম জিনিস ভাই, কোনো পার্থক্য নাই, 1/√। ক্লিয়ার কি? ওকে, তাহলে ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আমরা দেখে ফেলি। লিমিট এক্স টেন্স টু 0 √t প্লাস এক্স আর মাইনাস √3 মাইনাস এক্স বাই হচ্ছে এক্স। এটার বলো, এটার অ্যান্সার কত হবে দেখি, বলো কেউ একজন বলো আমাকে, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার কত হবে? 1/√3, রাইট, অ্যাবসলিউটলি রাইট। সো এটা আসছিল ডিইউতে 4-5 সালে আসছিল, এটা ডিইউতে 4-5 সালে আসছিল। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটিভাবে 5টা টাইপ শিখে ফেললাম। এবার আমরা যেটা শিখব সব থেকে গুরুত্বপূর্ণ টাইপ, এবং ঢাকা ইউনিভার্সিটি বললে ভুল হবে, সকল ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নাম শুনেছে হয়তো অনেকেই, লা হপিটালস রুলস। সো আমরা লাস্ট টাইপটা শিখবো হচ্ছে লা হপিটালস রুলস। টাইপ 6 লেখো, লা হপিটালস রুলস। টাইপ 6 লা হপিটালস রুলস। আচ্ছা, লা হপিটালস রুলসটা আসলে কেমন সেটা একটু বলি তোমার। লা হপিটালস রুলসটা আসলে কখন অ্যাপ্লাই করা যাবে, আমরা যদি একটু ফলো করি ম্যাথটা, যে কখন অ্যাপ্লাই করা যাবে সেটা একটু যদি বুঝে থাকি। দেখো, ধরো তোমার কাছে কোনো একটা ম্যাথ দেওয়া রয়েছে এরকম এফ অফ এক্স জি অফ এক্স, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু তুমি বসাবা কোথায়? এক্স এর মান এফ অফ এক্স এবং জি অফ এক্স বসিয়ে, জি অফ এক্স এ বসিয়ে, জি অফ এক্স এ বসিয়ে যদি এরকম কোনো ফরম্যাট পাও তুমি, সে 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি, ইটিসি 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 ইটিসি, এই ফরম্যাট থাকলে, এই ফর্ম থাকলে লা হপিটালস রুলস অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ আমরা এক কথায় বুঝে নিতে পারি যে অসংজ্ঞায়িত কোনো ফরম্যাট যদি থাকে, আমরা প্রথমে কি করব, এই লিমিটের ভ্যালুটা লব ও হরে বসাবো। এক্স এর এক্স এর মান, এক্স এর মানটা আমরা কই বসাবো? লব ও হরে বসাবো। যদি বসিয়ে আমরা দেখতে পারি 0/0 আসছে, অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আসছে, 0 টু দি পাওয়ার ইনফিনিটি আসে, এরকম কোনো ফরম্যাট যদি আসে, অর্থাৎ এক কথায় অসংজ্ঞায়িত কোনো ভ্যালু যদি আসে, তাহলে আমরা লা হপিটালস রুলস অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা লা হপিটালস রুলস অ্যাপ্লাই করা যাবে কখন সেটা বুঝে নিলাম। এবার আমরা অ্যাপ্লাই করার নিয়মটা শিখবো। এখানে লিখবো আবার অ্যাপ্লাই করার নিয়ম। অ্যাপ্লাই করার নিয়মটা আসলে কেমন খেয়াল করো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স জি অফ এক্স। ধরো আমি প্রথমে এখানে এক্স এর ভ্যালু বসালাম, এই জায়গাটা কি করালাম, এখানে আমি কি করলাম যে এক্স এর ভ্যালু বসিয়ে
এক্স এর ভ্যালু বসিয়ে যদি আমাদের এক্স এর ভ্যালু বসিয়ে যদি 0/0 ফরম্যাট পাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একবার অন্তরীকরণ করতে হবে, উপরে নিচেও একবার অন্তরীকরণ করতে হবে। করার পরে আমরা কি করব, এক্স এর ভ্যালু আবার কি করতে হবে, এক্স এর ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু বসাবো। বসানোর পরে যদি বাস্তব মান পাই, বাস্তব মান পেলে সেটি উত্তর, সেটি হবে অ্যান্সার। আর বাস্তব মান না পেলে, অর্থাৎ আমরা যদি আবার এরকম পাই 0/0 ফরম্যাট পেয়ে যাই, তাহলে আমাদের আবার আরেকবার অন্তরীকরণ করতে হবে। এবং সর্বোচ্চ দেখবা যে 2বার অন্তরীকরণ করলে হয়ে গেছে, ম্যাক্সিমাম ম্যাথে একবার অন্তরীকরণ করলে উত্তর পাওয়া যায়। সো আমাদের আরেকবার ভ্যালু বসে এখানে দেখবা যে বাস্তব মান পাওয়া যাবে মোটামুটি। হ্যাঁ, বাস্তব মান না পাওয়া পর্যন্ত আমাদের অন্তরীকরণ চালিয়ে যেতে হবে। বাস্তব মান পেলে ওইটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাপ্লাই করার নিয়ম। তাহলে কখন অ্যাপ্লাই করা যাবে আর কখন অ্যাপ্লাই করা যাবে, মানে নিয়মটা শিখলাম। এবার আমরা শিখবো যে কখন অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, কখন অ্যাপ্লাই করা যাবে না? যখন আমাদের এক্স এর ভ্যালু fx এবং vx এ বসিয়ে বাস্তব মান পাবো, অসংজ্ঞায়িত মান পাবো না, বাস্তব মান পাবো, তখন অ্যাপ্লাই করা যাবে না। বাস্তব মান পাবো এবং বাস্তব মানটাই হবে উত্তর। বাস্তব মানটি হবে উত্তর। খেয়াল করো, আমি প্রথমে এক্স এর ভ্যালু বসালাম, লব হরে বসালাম পরে দেখলাম যে বাস্তব মান পাচ্ছি। যদি বাস্তব মান পাই তাহলে কভার আপ এই লাহাবরাস রুলস অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই, যে বাস্তব মানটা পাবো সেটা উত্তর হবে। আর যদি বসিয়ে আমরা ইনফিনিটি আকার পাই, তখন সেক্ষেত্রে আমাদের এই প্রসেসটা ফলো করা লাগবে। সো আমার ম্যাথ করলে ক্লিয়ার হবে ব্যাপারটা। ওকে, সো আমি মুছে দিই। আমরা ঢাকা ইউনিভার্সিটির কতগুলো উদাহরণ করব, তাহলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হতে পারবো। সে ফর এক্সাম্পল, আমি যদি প্রথম একটা উদাহরণ তোমাকে বলি, যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার cos x বাই হচ্ছে cos x। তাহলে আমাদের প্রথম নিয়মটা কি? আমাদের প্রথম নিয়মটা হচ্ছে এই ভ্যালুটা আমাদের বসাতে হবে, x এর ভ্যালু। তাহলে আমাদের x এর এখানে বসাতে হবে। তাহলে আমরা প্রথমে বসাই ভ্যালু e টু দি পাওয়ার cos 0, এখানে হবে cos 0। বসিয়ে আমরা এখানে কি পাবো, e টু দি পাওয়ার cos 0 মানে হচ্ছে 1, আর এখানে cos 0 মানে হচ্ছে 1। অ্যান্ড দেন ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো ক্যালকুলেশন করে e। তাহলে আমরা ভ্যালু বসিয়ে কি করলাম, x এর ভ্যালু কোথায় বসালাম, এটা হচ্ছে আমাদের f অফ x, এই ফাংশনটা f অফ x, এই ফাংশনটা হচ্ছে g অফ x। তো এই ফাংশনে বসিয়ে আমরা কি পেলাম, বাস্তব মান যদি পাই তাহলে বাস্তব মান পেয়ে গেলাম, এটা হবে আমাদের উত্তর। এটা ডিউতে আসছিল 16 সালে। আচ্ছা, সো আমরা একই সিস্টেমে ঢাকা ইউনিভার্সিটি আরেকটা উদাহরণ দেখতে পারি, সেটা আমরা একটু দেখব। আমি উদাহরণটা এই পাশে লিখি, লিমিট x টেন্ডস টু 0 x cos x প্লাস cos 2x বাই হচ্ছে sin x। তো অনেকে ম্যাথটা ভেঙে চুরে করবা, কিন্তু কোনো করার দরকার হবে না। লিমিটের একটা ধর্ম আছে, সেটা একটু মাথায় রাখবা, যে লিমিট x টেন্ডস টু 0 যদি এরকম থাকে, লিমিট f অফ x ইন্টু g অফ x যদি গুণ আকারে থাকে, তাহলে লিমিটের একটা ধর্ম আছে যে সেটা আসলে ভেঙে যায়। অর্থাৎ f অফ x ইন্টু লিমিট x ইকুয়াল টু 0, আমরা এখানে লিখবো হচ্ছে g অফ x। অর্থাৎ কোন একটা জিনিস আছে তোমার একসাথে দেওয়া রয়েছে, সেটাকে আমরা আলাদাভাবে ভেঙে লিখতে পারি। তাহলে আমরা এই সিস্টেমটা, এই ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করব। লিমিট x টেন্ডস টু 0, আমরা x এবং sin x যদি একসাথে এই পাশে ভেঙে লিখি, আর ইন্টু লিমিট x টেন্ডস টু 0, আমাদের এখানে হবে না কি cos x প্লাস হচ্ছে cos 2x। এতটুকু কি আসছে ফ্রেমে? আচ্ছা, কোনো রকমে আসতেছে। ওকে, নাইস।
তাহলে এখন একটা জিনিস খেয়াল করবো যে এই পুরো ভ্যালুটা কিন্তু 1, কারণ আমরা কিন্তু সাইন ট্যানের সূত্র আমরা কিন্তু শিখে এসেছি, রাইট? এখানে 1, এখানে 1, রাইট? তাহলে এই পুরো জিনিসটা কিন্তু 1 হবে, আমরা কিন্তু টাইপ 3-তে করে এসেছি, সাইন ট্যানের সূত্র করে এসেছি। তাহলে এই পুরো ভ্যালুটা হচ্ছে 1, করা লাগতেছে না। এবার আমাদের এই x = 0 এখানে বসাও তো ভাই, তাহলে কি হবে? এখানে cos 0 আর এখানে cos 2 যদি বসাও তাহলে এখানে cos 0 হবে, তাহলে 1 গুণ 1 + 1, সো আমাদের উত্তর হবে 2। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল তোমার 3-4 সালে, ডিইউতে আসছিল এটা 3 সালে। ব্যাচ হয়ে গেছে, ওকে ফাইন। এবার আমরা দেখলাম যে কখন কভার এই লাহাব্রাস রুলস অ্যাপ্লাই করা যাবে না, সেইটাতে আমরা 2টা ম্যাথ দেখলাম। এবার অ্যাপ্লাই করা যাবে সেটাতে আমরা একটু দেখব। ওকে, সো আমি মুছে দিই। আমরা মুছে দিয়ে একটা ম্যাথ দেখতে পারি, সেটা হচ্ছে যে কীরকম দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে এরকম একটা ম্যাথ আসছিল, এরকম যে ডিইউতে আসছিল ঠিক এই টাইপের ম্যাথ, লিমিট x টেন্ডস টু 0 e⁻⁻x বাই হচ্ছে x। এবার আমরা একটু ভ্যালু বসাই, ভ্যালু বসানোর পরে দেখতে পারবো এখানে 0 বসাও, e⁻0 -1 0। তাহলে যেটা বুঝতে পারলাম যে 1 - 1 বাই হচ্ছে 0, তার মানে 0/0 ফরম্যাট চলে এসেছে। এটা বসানোর পরে আমরা কি করলাম? 0/0 ফরম্যাট পেলাম, তাহলে অ্যাপ্লাই করা যাবে। অ্যাপ্লাই করার নিয়মটা কি? এবার অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লবে একবার অন্তরীকরণ করো, e⁻x কে অন্তরীকরণ করলে e⁻x, 1 কে করলে 0 আর x কে করলে 1। এইবার আমরা এই 0টা এবার বসাবো, বসানোর পরে কি পাবো? e⁻0 -0 বাই হচ্ছে 1, তাহলে উত্তর হচ্ছে 1। সো আমরা বাস্তব ভ্যালু পেয়ে গেলাম, আমাদের এটা হবে উত্তর। এটা ডিইউতে আসছিল 12-13 সালে। তো লাহাব্রাস রুলসে আমাদের এখানে ম্যাক্সিমাম ম্যাথগুলো এসেছে। ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথগুলো এসেছে ম্যাক্সিমামই লাহাব্রাস রুলস দিয়ে এসেছে। হ্যাঁ, তো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, লিমিট x টেন্ডস টু 0 e⁻x -e⁻x বাই হচ্ছে 2x। খেয়াল করো, আমরা যদি একটু ভ্যালু বসাই, এই 0টা এখানে যদি বসাই তাহলে e⁻0 মাইনাস e⁻0 বাই হচ্ছে 2 × 0, তাহলে 1 - 1/0 0/0। তাহলে আমাদের লাহাব্রাস রুলস অ্যাপ্লাই করা যাবে। তাহলে অ্যাপ্লাই কীভাবে করব? দেখো, অ্যাপ্লাই যেভাবে করব সেটা হচ্ছে এইটাকে একবার অন্তরীকরণ করো, তাহলে হবে e⁻x, আর এইটাকে অন্তরীকরণ করলে হবে মাইনাস e⁻x, তাহলে মাইনাস মাইনাসের পজিটিভ হবে। তোমরা অন্তরীকরণ পারো। এবার এখানে আমি 2 বসালাম, অর্থাৎ নিচে অন্তরীকরণ করলাম। এবার আমাদের কাজ হবে কি? এবার আমাদের কাজ হবে মানে এই লাইন থেকে এই লাইনে আসলাম, আসার পরে এবার আমরা ভ্যালু বসাবো। ভ্যালু বসালে কি হবে দেখো তো, e⁻0 + e⁻−0 বাই হচ্ছে 2, তার মানে 1 + 1/2, তাহলে এখানে 2/2, তার মানে উত্তর হচ্ছে 1। সো ডিইউতে আসলে এটা 2006 সালে, এটা ডিইউতে আসছিল 6-7 সালে। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণ করব, ঢাকা ইউনিভার্সিটি যদি আরেকটা উদাহরণ করি তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হব। সো উদাহরণটা হচ্ছে এমন যে ঢাকা ইউনিভার্সিটিতে উদাহরণটা আসছিল সেটা এরকম আর কি, ডিইউতে 10-11 সালে আসছিল, সেটা আমরা একটু যদি দেখি, এই পাশে দেখাই, লিমিট x টেন্ডস টু 0 sin 2x, তার হচ্ছে স্কোয়ার এখানে বাই হচ্ছে x। এরকম একটা কোশ্চেন আসছিল ডিইউ 10-11 সালে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি করব? যদি এখানে স্কোয়ার না থাকতো তাহলে কিন্তু আমরা একবারে অ্যান্সার বলে দিতে পারতাম 2/1, উত্তর হচ্ছে 2। কিন্তু যখন স্কোয়ার দিয়ে দিয়েছে তখন কিন্তু ওই সূত্রটা খাটতেছে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি কাজ করতে হবে দেখো, আমি এখানে 0 বসাই, 0 বসালে কি হবে দেখো তো, 0 আর নিচেও 0, রাইট? sin 0 এর ভ্যালু 0,
তাহলে একবার অন্তরীকরণ করো, এই পুরোটাকে এক্স ধরে নাও, ঠিক আছে? তাহলে কি হবে এখানে কজ সাইন এক্স অন্তরীকরণ করলে কজ এক্স হয়, তাহলে আমরা পুরোটাকে এক্স ধরে নিলাম, কিন্তু আমাদের তো এটা এক্স না, এই যে আমরা পুরোটাকে এক্স ধরে নিলাম, তাহলে এটা তো এক্স না, তাহলে এটা করলে কত হবে বলো তো? এটা করলে হবে 4x, রাইট? আমরা পুরোটাকে এক্স ধরে নিলাম, কিন্তু এটা হচ্ছে এক্স না, তো এটাকে যদি অন্তরীকরণ করো তাহলে হবে হচ্ছে কত? 4x। আচ্ছা, তো এটাকে আবার অন্তরীকরণ করলে হবে 4 বাই হচ্ছে দরকার হবে না 4x করলাম, অ্যান্ড দেন হচ্ছে x এ করলে হচ্ছে 1। এবার আমরা যদি একটু 0 বসাই, দেখো এবার যদি আমরা 0 বসাই তাহলে কি হবে? 0/1, সো আমাদের উত্তর হবে 0। সো আই গেস বুঝেছো হয়তো তোমরা। আচ্ছা, অনেকে 4 বলতেছো, 4 হবে না তো, কারণ দেখো তুমি এখানে ভ্যালু বসাও, এই জায়গাটা cos 0 এর ভ্যালু কত? দেখো cos 0 এর ভ্যালু 1, ঠিক আছে, বাট এই 4x আসছে না আমার, দেখো এটা করলে তো 4x আসে, তাহলে 4x এ x এর ভ্যালু এখানে 0 হবে, তার মানে 1 × 0, তার মানে আলটিমেটলি কিন্তু উপরে 0 আসতেছে x এর ভ্যালু বসালে। আচ্ছা আচ্ছা, ওকে, চিটাঙে আদান দিতেছে। আচ্ছা, তাহলে আমরা আপাতত ব্রেক নিই, অ্যান্ড ব্রেক নিয়ে আমরা ব্যাক করব হচ্ছে 7:10-এ, 7:10 না ঠিক 7:10-এ আমরা হচ্ছে আবার শুরু করব, ঠিক আছে? আমাদের অন্তরীকরণ পার্টটা, মানে এই পার্টটা মোটামুটি কাভার হয়ে গেল। হ্যাঁ, আমরা এর পরবর্তীতে যেটা শিখবো সেটা হচ্ছে মূলত বেশ কিছু অন্তরীকরণ আছে, আমরা সেখান থেকে বিষয়গুলো আর কি শিখব, বুঝতে পারছো? এবং ইনশাআল্লাহ আমরা মোটামুটিভাবে, আচ্ছা একটা কাজ করি, আজকে এটা তাহলে আপাতত নাই শেষ করে দিই আমি। হ্যাঁ, আজকে নাই দরকার হবে না, আমরা সামনের দিন অন্তরীকরণটা শেষ করে জগতীকরণটা শেষ করব। জগতীকরণ অবশ্যই একটু বড় আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অন্তরীকরণটা দেখি আজকে, যতটুকু আরেকটু সম্ভব হোক আমরা চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা আরেকটু করব অন্তরীকরণ, আমরা আরেকটু করে এই হচ্ছে যে মোটামুটিভাবে শেষ করে দিব আজকে। দেখে অন্তরীকরণ কতটুকু করা সম্ভব হয়। আচ্ছা, অনেকে বলতেছে 2 বার ল অফ দ্য রুলসটা করান, এটা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে, আচ্ছা একটা কাজ করি, আমি আজকে শেষ করে দিচ্ছি ক্লাসটা, কালকে অন্তরীকরণ করাবো। তো অন্তরীকরণ করিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে জগতীকরণ করাবো। তো কালকের ক্লাসটা বড় হতে পারে, আজকের ক্লাসটা শেষ করে দিই, কালকের ক্লাসটা বড় হতে পারে, তুলনামূলক আমরা নামাজের পরে হয়তো বা আরও আধা ঘন্টা বা 40 মিনিট করা লাগতে পারে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। হ্যাঁ, ফাংশন শিখালাম এবং লিমিটের যে পার্টগুলো আছে, এবং আমি আজকে যা করাইছি আমার মনে হয় যে এই যে আজকে যে টাইপ 6 পর্যন্ত করাইছি ঢাকা ইউনিভার্সিটি, এখান থেকে একটা এমসিকিউ তুমি কনফার্ম পাবা, এটা মাস্ট এখান থেকে আসেই। আর ফাংশন থেকে যা শিখালাম, যদি ভাগ্য ভালো থাকে ডোমেনের থেকেও পেয়ে যেতে পারো। আর তাহলে কালকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অন্তরীকরণের বাকি পার্টগুলো শিখবো, বাকি পার্টগুলো শিখে আমরা জগতীকরণে মুভ করবো, ঠিক আছে? এবং কালকের ক্লাসটা একটু বড় হবে, কালকে হয়তো নামাজ পড়ে আবার সন্ধ্যার পরে আমরা ক্লাস নিতে পারি। তো জগতীকরণ আমাদের কিন্তু ত্রিকোণমিতি, অন্তরীকরণ, জগতীকরণ শেষ হওয়ার পরে আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, মানে বড় বড় চ্যাপ্টারগুলো শেষ হয়ে যায়, এরপরে আর সরলরেখা আছে, এটা শিখতে পারলে আমাদের কিন্তু প্রেশার মুক্ত বড় বড় চ্যাপ্টারগুলো করে ফেললাম, এরপরে কিন্তু আমরা ধীরে সুস্থে আগাতে পারবো, মাথায় কোনো চাপ থাকবে না। এই কোডিংগুলো চোখ করতে পারলে কিন্তু ঢাকা ভার্সিটিতে অনেকগুলো কমন পেয়ে যাবো। সো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকের ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেও। আর কাইন্ডলি এই নোটগুলো করে একটু মামুদ স্কুল গ্রুপে পোস্ট করো। অনেকে দেখি যে আসলে গ্রুপে পোস্ট করো না, মানে কি হিংসা লাগে নাকি যে কেউ একটু বেশি জেনে যাবে এরকম? ওদের কাছে শেয়ার করলে তো কোনো সমস্যা নেই না, তো শেয়ার করতে পারো নোটগুলো, অসুবিধা নাই। আর আর এই প্রাইভেট গ্রুপে তো শেয়ার করবাই। তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।